যিনি একটা অদ্ভুত ধরনের ঘটনা শেয়ার করবেন। ঘটনাটা আমরা এর আগে শুনেছি বিভিন্ন গাছকে নিয়ে ঘটনা থাকে, ঘরকে নিয়ে ঘটনা থাকে, আ বাথরুম নিয়ে, ওয়াশরুম নিয়ে ঘটনা থাকে। এই ঘটনাটি বলতে পারেন আপনি মোটামুটি যে এটি একটি জানালাকে নিয়ে। যে জানালাটি তাদের বাসাতেই অবস্থিত এবং সেই জানালাকে নিয়েই ঘটে নানান ধরনের সব ঘটনা এবং জানালাটাকে একটা ভয়ংকর জানালা আপনি বলতেই পারেন। এবং কোনো একদিন যে আপনার ঘরের জানালাটা এরকম ভয়ংকর জানালা হয়ে উঠবে না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। সো আপনি খুব সৌভাগ্যবান যে আপনার ঘরে এরকম একটি জানালা নেই। আমরা শুনে আসি সেই জানালার গল্প। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি ট্রিনা বলছি মালিবাগ থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর আমাদের পাশের বিল্ডিং এর মাঝখানে একটা আনইউজড জায়গা আছে। তো ওই জায়গাটাকে নিয়ে। তো ঘটনা যেদিন ঘটেছিল শুক্রবার। তো আমাদের পাশের বাসার আন্টি ৩ তলার আন্টি হাসব্যান্ড রাতে আসতে একটু লেট হচ্ছিল। তো আন্টি জেগেছিলেন। তো রাত যখন ২টা বাজে আন্টি কিচেনে যান কোনো একটা কাজে। তো আন্টির যে জানালাটা কিচেনের জানালাটা হচ্ছে গিয়ে ওই আনইউজড জায়গাটার ওই দিক দিয়ে। তো আন্টির কোনো একটা কারণে ওই দিকটায় চোখ পড়ে। তো আন্টি দেখেন যে আমাদের ২ টা বাসার মাঝখানে যে ডিভাইডার ওয়ালটা, তো ওই ওয়ালটার উপরে কিছু একটা বসে আছে। তো আন্টি ভাবেন যে মনের ভুল নাকি একটু ভালো উনি করে ওটা দেখেন। জানালা দিয়ে দেখছেন। হ্যাঁ, আচ্ছা। জানালা দিয়ে দেখছেন। তো আন্টি আবার একটু ভালো করে দেখেন। তো দেখেন যে ওটা হচ্ছে গিয়ে উপরের সাইডটা মানুষের আর নিচের সাইডটা বিড়ালের। অনেক বড় আকৃতির একটা জিনিস বসে আছে ওটার উপর। তো ওটার চোখটা জ্বলজ্বল করছে। আন্টির দিকে এক নজর তাকিয়ে আছে। তো আন্টি অনেক ভয় পেয়ে যান। তো আন্টি দোয়া পড়তে থাকেন। কিন্তু দেখেন যে অনেকক্ষণ হয়ে গেছে জিনিসটা লড়তেছে না জায়গাটা থেকে। তো আন্টি ভাবেন যে এখন তো আর দেখা ঠিক হবে না, আমি ভিতরে চলে যাই। তো আন্টি দোয়া পড়তে, পড়তে ভিতরে চলে আসেন। তো আসার সাথে সাথেই আন্টির অনেক বমি শুরু হয়। হওয়ার পর আন্টি একদম বিছানায় পড়ে যান। তো তার পরের দিনের ঘটনা স্যাটারডে। তো আন্টি হচ্ছে আ পরের দিনের ঘটনা আমাদের পাশের বিল্ডিং এর ওই ৩ তলারই পাশের ফ্ল্যাটের হচ্ছে স্যানিটারি লাইনে একটু সমস্যা দেখাবে। তো মিস্ত্রি আনা হয় এজন্য। তো ওই মিস্ত্রি ওই ৩ তলার সানসিটে দাঁড়িয়ে কাজ করছিল। আর আমাদের জানালাটা ওই আনইউজড জায়গা ড্রয়িং রুমের জানালা যেটা, ওই আনইউজড জায়গাটার ওই দিক দিয়ে। তো আমাদের ওখান থেকে মিস্ত্রির পাগুলা দেখা যাচ্ছিল যে কাজ করছে। তো ২টা বাজে তখন ভর দুপুর। তো আমরা খেতে বসি। তো একটা অনেক জোরে আওয়াজ শুনি। তো দেখি যে মানুষ অনেক চিল্লাচিল্লি করছে। তারপরে বলছে যে ওখানে একজন পড়ে আছে। তো আমার বাবা আমরা দেখি যে জানালাটা দিয়ে দেখি যে একটা ওই মিস্ত্রিটা ওই জায়গাটায় সেম জায়গাটাতে ওয়ালটার উপর কারেন্টের তারে জড়িয়ে পড়ে আছে। তো আমার বাবারা সাথে, সাথে নিচে যায়। বাঁশ-টাশ দিয়ে নামায় লোকটাকে। নামিয়ে অনেক তেল-টেল দেয় কিন্তু দেখে যে মারা গেছে লোকটা। তারপরে আন্টি পরের দিন আমাদেরকে কাহিনীটা বলেন যে সেম ওই জায়গাটাতেই যে জায়গাটাতে বিড়াল আর মানুষ আকৃতির মানুষটাকে দেখেছিল, তো ওই জায়গাটাতেই পড়ে মারা যায় মিস্ত্রিটা। মিস্ত্রিটা পড়ারও কারণ ছিল না, কারণ সানসিটটা অনেক বড় ছিল, আবার মিস্ত্রিটা রশি দিয়ে বাঁধা ছিল ছাদের থেকে। সুতরাং এই ব্যাপারটা পড়াটাই খুবই অস্বাভাবিক হয়েছে। আচ্ছা, তারপরে? তো এই জানালাটার কারণে আমাদের বাসায় এই ড্রয়িং রুমটাতে অনেক সমস্যা। আচ্ছা, আপনি একটা কথা বলেন যে আপনাদের ড্রয়িং রুমে কোন ধরনের সমস্যা হয় সেটা আগে একটু শুনি, তারপর আমি ভাইয়া জানতে চাই। আমরা আসলে কেউ একা ঘুমাতে পারি না। এইটাই যে আপনারা সবাই আপনাদের বাড়িতে আরো রুম থাকা সত্ত্বেও আপনারা পরিবারের সবাই একটা রুমে ঘুমান। এটা আমরা একটু পরে আসতে চেয়েছিলাম এই প্রসঙ্গে। এটাই সবচাইতে বড় ব্যাপার যে একটা পরিবারকে পুরো একটি ঘরে বাস করতে হচ্ছে কোনো একটা কারণে। আচ্ছা, সবাই মিলে একসঙ্গে কেন ঘুমান? হচ্ছে গিয়ে আমাদের ড্রয়িং রুমটা যে ওটার পাশে হচ্ছে গিয়ে আমার রুম যেটা। তো ড্রয়িং রুমটাতে ঘুমালে হয় কি যে বাজে ধরনের স্বপ্ন দেখা হয়। যে ঘুমায় সেই দেখে। তারপরে হচ্ছে দরজায় নক হয়। উপর থেকে ছাদে মনে হয় যে মানুষ বা বাড়ি দিচ্ছে এরকম। কিন্তু আমাদের কেয়ারটেকারকে ওখানে পাঠানো হয়। কিন্তু দেখা যায় আওয়াজ কিন্তু কন্টিনিউ হচ্ছে। তখন আমরা শুনছি। কিন্তু কেয়ারটেকার উপরে গিয়ে দেখে কিছু নাই। তারপরে হচ্ছে গিয়ে আমার রুমে শুলে মনে হয় যে মাঝখানের রুমটা যেটা ড্রয়িং রুম ওইখানে হচ্ছে মানুষ হাঁটছে। অনেক মানুষ আছে এরকম মনে হচ্ছে। তারপরে আমার এজন্য এই রুমে আমরা কেউ থাকি না। এই পাশের রুমে থাকলেও আমাদের ঘুমাতে পারি না রাতে। অনেক সমস্যা হয়। তো মাঝখানের রুমে তো থাকিই না। আবার মাঝখানের রুমে আমার নানা যেদিন মারা যায়, তো আমাদের বাসায় মারা যায়। আমার রুমে মারা যায়। তো আমার নানি আর আমার মামিরা ফ্লোরিং করে ওই ড্রয়িং রুমে ঘুমিয়েছিল। তো আমার নানি স্বপ্ন দেখছে যে ওই জানালাটা দিয়ে
যে আমার মারা যে ভাই বোনরা যা আছে তাদের নিয়ে আমার নানা চলে যাচ্ছে, সবাইকে বের করে নিয়ে চলে যাচ্ছে যে আসো আমার সাথে চলো। ওই জানালা দিয়ে বের করে নিয়ে হ্যাঁ, যাচ্ছে। ওই জানালাটা দিয়ে। তারপরে হচ্ছে আমার বোন যে নতুন হয়েছে তৃপ্তি, তো ওকে রাতে ওই রুমটায় নেওয়া যায় না। নিলে মানে অস্বাভাবিক আচরণ করে। হুম, ওকে ধরে রাখা যায় না, এত কাঁদে। তো ওর জন্য হুজুর আনা হয় যে এইসব ওর এমন কেন সমস্যা হয়? তো হুজুর বলে যে এই জায়গাটার কারণে আমাদের এই রুমটা ভালো না। তো এই রুমটা বন্ধ করতে হবে। নাহলে আমাদের অনেক সমস্যা হবে। আচ্ছা, এই তো গেল যে আপনি না হয় ভুল দেখেছেন। আপনার বাবা একটু আছেন, আমি ওনার সাথে একটু কথা বলি। এবং সেই বাসাটাতে আপনারা সবাই একটি রুমে থাকছেন। এটা যদি একজন ভয় পেত, সেটাতে মানে বাচ্চা একজন মেয়ে তিনি ভয় পেয়েছেন, বা বাচ্চা একটা ছেলে ভয় পেতে পারে, বা মোটামুটি আমাদের যেকোনো এইজের যে কেউই ভয় পেতে পারে। হ্যাঁ, একদম মানে পূর্ণ বয়স্ক একজন মানুষও ভয় পেতে পারে। কিন্তু আপনি তো, আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কি সেই রুমে কোনোদিন থাকার চেষ্টা করেছিলেন এবং মানে ভেবেছিলেন যে এরকম কিছু কি আসলেই আছে? এরকম কোনো পরীক্ষামূলকভাবে বা কোনো আগ্রহের বশে কোনোদিন কি ওই রুমে থাকার চেষ্টা করেছিলেন বা আলাদা থাকতে চেষ্টা করেছিলেন আপনি? জি, ধন্যবাদ। আমি এই ঘটার পরে আমি নিজের থেকে একদিন মানে ওই রুমে থাকতে যাই যে দেখি ঘটনাটা কি সত্যি কিনা। আমি ওই রুমে ঘুমাতে যাই। রাত ১২টা ১টা যখন বাজে তখন হঠাৎ করে মনে হচ্ছে যে আমার মাথার উপরে কি যেন শব্দ হচ্ছে। হুম, হুম। ঠক, 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 ঠক করে শব্দ হচ্ছে। তখন আমি নিচে দরজা খুলে দেখি যে আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। পরে নিচে ওই যে বাড়িওয়ালার যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারকে নিয়ে ছাদের উপরে চলে যাই সোজা। হুম। লাইট টাইট নিয়ে গিয়ে দেখি যে ছাদের উপরেও কোনো কিছু নাই। আচ্ছা। পরে আবার শুইতে যাই। শোয়ার পরে দেখি যে আবার ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। এরকম ভাবে যখনই শুইতে যাই, একা একা শুইতে যাই, তখন ঠক ঠক করে আওয়াজ হয়, যার কারণে আমরা ভয়ে আর ওই রুমে কেউ ঘুমাইতে যাই না। এবং আপনারা এখন পুরো পুরো পরিবার পরিবার একসাথে একটা রুমের ভিতরে একটা থাকি। রুমের মধ্যে থাকছেন। জি। অদ্ভুত ব্যাপার। ওকে, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার পরে ফিরে আসছি। আমরা কিছু এসএমএস এ যাব। এবং আমি দেখতে পাচ্ছি জীবন আমাদের ইসলামিক ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে পলাশ বেকার এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। সিদ্দিক খান জুরাইন থেকে আমাদের এসএমএস করেছেন মিজান হবিগঞ্জ থেকে। এবং তিনি লিখেছেন যে ফাটিয়ে দেন আজ বস, দেখা যাক। বস তো আপনারা, যারা আমাদেরকে ঘটনা পাঠান, এবং আপনারাই যদি ফাটাফাটি কিছু হয় তাহলে আপনাদের জন্যই হয়। এখানে আমার বা মাসুমের আসলেই কিছু করার নাই যদি আপনারা ভালো ঘটনা না পাঠান। সো অবশ্যই আপনাদেরকেই থ্যাঙ্কস দিব, আপনাদেরকেই জানাবো যে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা এরকম প্রতিদিন আমাদেরকে ঘটনা দিয়ে আমাদের এই ভূতটাকে জমজমাট করতে সাহায্য করেন। কিউট তন্নি আমাদের এসএমএস করেছেন, এবং তিনি এসএমএস করেছেন বসপাড়া রাজশাহী থেকে, লিখেছেন ভয় পাচ্ছি। হ্যাঁ, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। এবং আপনি যদি এই মুহূর্তে এই ঘটনাটা একটু চিন্তা করেন, এবং আপনি যদি একটু আপনার নিজের ঘরের জানালার দিকে তাকান, তাহলে ভয় নিশ্চিত পাবেন। আপনি অনেক ভালো আছেন যে আপনার ঘরে এরকম কোনো জানালা নেই, এবং একটা বাসায়, আপনার বাসায় হয়তো বেশ কয়েকটা রুম আছে, সেই রুম থেকে সত্ত্বেও একটি রুমের মধ্যে আপনি যদি হতেন, কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আসলে বেশ ভয়ঙ্কর কিন্তু, যখন আপনি জেনে গেছেন যে আপনাকে একটি রুমে থাকতে হবে। তাইওয়ান আমাদের এসএমএস করেছেন গুলশান ১ থেকে, আই লাভ ভূত এফএম লিখেছেন পারভেজ। এছাড়াও মুক্তি রাজশাহী থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন জানালাগুলো ভয়ে বন্ধ করতে বাধ্য হলাম। আমাদেরকে মোনায়েম লিখেছেন ঢাকা থেকে, ভয় পাচ্ছি আমার জানালা দেখে। আমাদেরকে সাইদ লিখেছেন আশুলিয়া থেকে, অনেক ভয় পেতে চাই। সাগর লিখেছেন মিরপুর থেকে। অঙ্কন, তিথি, সাইফ, সুজন আমাদের এসএমএস করেছেন। জিওন এবং ফিহা আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করে বলছেন যে উই আর ওয়েটিং ফর ফিয়ার। ওকে, আমাদেরকে এসএমএস করছেন রত্না কাদিরগঞ্জ থেকে। আমাদেরকে শামীম এসএমএস করেছেন মিরপুর থেকে। রনও আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন তুষার এসএমএস, এবং তিনি লিখছেন ভয় লাগছে। ফারিহা খুলনা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো যে ভালো হবে এটা তিনি আশা করেন। রাজীব আমাদের রামপুরা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে লাইট না জ্বালিয়ে ঘুমাতে পারি না রাতের বেলায়। আমাদেরকে তানভীর, তৌসিফ, রাতুল এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে এসএমএস কি পড়বা না? না ভাই, আপনার এসএমএস তো পড়ে ফেললাম। কুল বয় আমাদের এসএমএস করেছেন। অর্ণব আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর ভূত এফএম শুনতে ভালো লাগছে, তবে রেগুলার শুনতে ইনশাল্লাহ আরো বেশি ভালো লাগবে। সজীব আমাদের এসএমএস করেছেন, এসএমএস করে আমাদের বলেছেন যে আচ্ছা জানালা অফ করতে বলেছেন এরকম কিছু একটা। ডিজে শাকিল খিলগা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আইসক্রিম ফ্রম বরিশাল। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন
প্রিন্স কচুক্ষেত থেকে, এছাড়াও সুব্রত আমাদেরকে হালুয়াঘাট থেকে এসএমএস করছেন আমাদেরকে মামুন, এছাড়া আমাদের এসএমএস করছেন মাসাদ, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি গৌরব, এছাড়া আমাদেরকে এসএমএস করছেন মানিকগঞ্জ থেকে আচ্ছা নামটা সজীব আমাদের এসএমএস করছেন, শাওন আমাদের এসএমএস করছেন হাসনা, এছাড়াও আমাদেরকে এসএমএস করছেন নমু ময়মনসিং থেকে, আরো অনেকেই আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করছেন। আমরা চলে যাই একটু ফেসবুক পেজে এবং গিয়ে দেখি যে আচ্ছা অনেকেই পোস্ট পাঠিয়েছেন, সেটা বেশ আগে, এখনো পাঠাচ্ছেন অনেকে, এবং লিখেছেন শুভ সরকার, লাইক ভূতাতন, এছাড়া আমাদেরকে ইভান ইলাহি লিখেছেন আজকের শোটা ফাটাফাটি হবে। সুতরাং বুঝতেই পারছি যে আমরা ফেসবুকে পোস্ট করতে একটু পরে ফিরে আসবো। আপাতত আমার কাছে একটি ঘটনা রয়েছে এবং এই ঘটনাটি পুরো আমি খুব অবাক হয়েছিলাম, এবং লেখাটা যেভাবে লিখেছেন মনে হচ্ছে যে খুব মানে কি বলবো, যে লেখার হাত খুব ভালো। সুতরাং সন্দেহ আমার আরো বেড়ে গেল। আমি ভাবলাম যে আসলেই এরকম কোনো ঘটনা কিনা। উনি ফোন নাম্বার দিয়েছেন, আমি ফোন করি, উনি ফোন ধরেন না। ইমেল করলাম আমি যে আপনার সাথে কথা বলতে চাই। তারপরে উনি জানালেন যে হ্যাঁ উনি কোনো একটা কারণে, ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেনি। তারপরে ফোনে কথা হলো এবং আমি বললাম যে আপনার ঘটনাটা আমি পড়েছি, আমার কাছে অদ্ভুত লেগেছে, কিন্তু ঘটনাটা যে আমি বিশ্বাস করবো আমি ঠিক বুঝতে পারছি না যে কেন বিশ্বাস করবো বা কি। উনি জাস্ট একটা কথাই আমাকে উত্তরে বলেছেন যে এই ঘটনার সমস্ত দায়িত্ব আমি নিলাম, এবং যদি কোনো সমস্যা হয় উনি আমাকে ওনার ফেসবুকের আইডি আমাকে মেইল করেছেন এবং তিনি বলেছেন যে যে কেউ যোগাযোগ করতে পারে, এটা সমস্ত কিছুর দায়িত্ব আমি নিলাম। আমি ঘটনাটা পড়ার সাহস পাচ্ছি তার কথাতেই, এবং আমি পড়ে ফেলছি সেই ঘটনাটি ঠিক যেভাবে। প্রিয় রাসেল ভাই, সালাম নিবেন, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি যে আপনি বরাবরই ভালো থাকেন এবং ভালো থাকারই বলে। আমি সরওয়ার হোসেন, আমি আশুলিয়া থাকি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2011 সালের রমজান মাসে। ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, তবে ঘটনাটা বড় অদ্ভুত, যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। 2011 সালের রমজান মাসে আমি আমার নানি বাড়ি বরিশালের অন্তর্ভুক্ত সেলিমপুরে বেড়াতে গিয়েছিলাম। আমার জীবনে ওই বাড়ি আমি প্রথম আমার নানির বাড়ি গিয়েছিলাম। নানিদের গ্রামটা অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। এখনো ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামে পাকা রাস্তা বলতে ইটের তৈরি রাস্তা। ওই গ্রামে কেবলমাত্র গ্রামীণ সিম ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, এমনকি ওই গ্রামে এফএম রেডিও পর্যন্ত চলে না। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা আজ অবধি কতটা অনুন্নত। যাই হোক, বেড়ানোর শেষে এবার আমার বাসায় ফেরার পালা। নানি বাড়ি যেতে হলে বড় একটা নদী পার হতে হয়, যার এক প্রান্তের নাম সাহেব রামপুর এবং অপর প্রান্তের নাম সেলিমপুর। ট্রলারে করে এই নদীটি পাড়ি দিতে প্রায় 45 মিনিট সময় লাগে। তো আমি ওই নদীর ট্রলার ঘাটে এসে উপস্থিত হলাম এবং ট্রলারে উঠলাম। প্রতিবার ট্রলারে ইঞ্জিন চালিত নৌকা, সেটা হচ্ছে 15 জন যাত্রী নেয়, কিন্তু তখন কেবলমাত্র আমি সহ ট্রলারে যাত্রী মাত্র 4 জন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রলার ছাড়তে বেশ দেরি হবে। স্মোকিং এর বদ অভ্যাস ছিল এবং বদ অভ্যাস থাকায় আমি একটি সিগারেট ধরিয়ে ট্রলারে উঠে বসলাম। সিগারেট প্রায় শেষ, এমন সময় দেখি একজন বৃদ্ধ লোক ট্রলারে ওঠার জন্য এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটির উচ্চতা দেখলে যে কেউ অবাক হবে। লোকটির উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি বলেই মনে হলো। লোকটির পরনে ছিল লম্বা লম্বা সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি। লোকটির শরীর থেকে অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আসছিল। ওই মুহূর্তে আমার ইচ্ছা করছিল তার শরীরের সাথে মিশে গিয়ে ঘ্রাণ নিতে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে এটা কোনো সাধারণ পারফিউম বা আতরের ঘ্রাণ বলে মনে হচ্ছিল না। অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, কিছু কিছু মানুষ দেখলে অজানা কারণেই তাকে ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে। এই লোকটাও এমনই ছিল। তাকে দেখেই কেন জানি না তার সঙ্গ পেতে ইচ্ছে করছিল। নদীতে জোয়ার থাকার কারণে ঘাট থেকে ট্রলার বেশ কিছুটা ওপরে উঠে গিয়েছিল। আমি ভাবলাম বৃদ্ধ লোক হয়তো ট্রলারে উঠতে তার কষ্ট হবে, তাই তাকে হেল্প করার জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার হাতে ধরে টেনে ট্রলারে তুললাম, এবং তখনই ঘটল বিপত্তি। ট্রলারের চালক বলল, ভাই নামেন, সাহেবরামপুর ঘাটে তো এসে গেছে। আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি
সাহেবরামপুর ঘাটে পৌঁছে গিয়েছি। কিন্তু এটা কিভাবে হলো? ট্রলারে তো আরো 10 জন যাত্রী নেবার কথা ছিল। তাছাড়া ওই নদী পার হতে 45 মিনিট সময় লাগে। ওই বৃদ্ধ লোকটাকে ট্রলারে তুলতে না তুলতেই কিভাবে 45 মিনিট সময় পার হয়ে গেল? আমি হতভম্বের মতো বারবার এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ করে দেখি ওই বৃদ্ধ লোকটিও কোথায় যেন উধাও হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাস স্টপে পৌঁছানোর জন্য টর্কির উদ্দেশ্যে রওনা হলাম। সময়ের ব্যবধানে টর্কি পৌঁছেও গেলাম, কিন্তু টর্কি গিয়ে দেখি আরেক ঝামেলা। টর্কি টু বরিশালের লোকাল বাস চালকদের কোনো একটা কারণে ধর্মঘট চলছে, তাই আজ কোনো লোকাল গাড়ি চলবে না। এখন বরিশাল যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা বাস। আমি একা একা বাসের জন্য ওয়েট করছি। আমার থেকে প্রায় 20 হাত দূরে একটা বাসের কাউন্টার, এবং কাউন্টারে প্রায় 30 থেকে 40 জন লোক বরিশালগামী বাসের জন্য ওয়েট করছে। আমার পেছনে ঠিক হাত দুয়েক দূরেই পান সিগারেটের দোকান। আমি দোকান থেকে সিগারেট কিনে এনে আবারও ঠিক ওই স্থানেই দাঁড়িয়ে রইলাম, সিগারেট টানছি। এর মধ্যে দেখি কোথা থেকে ওই বৃদ্ধ লোকটি এসে হাজির হয়েছে। এসে বলল, তুমি তো বরিশাল যাওয়া, তাই না? দাঁড়াও, একটু পরেই বাস আসবে, আমিও বরিশাল যাব। আমি কোনো কথা না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। মিনিট দুয়েকের মধ্যেই ঢাকা থেকে আসা বরিশালগামী একটা বাস এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টারে না থেমে অতগুলো যাত্রীকে উপেক্ষা করে সরাসরি আমাদের সামনে এসে থামলো। আমরা দুজনে কেউই বাস থামানোর জন্য ইশারা করি নাই। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টার এবং যাত্রীগুলোকে রেখে প্রায় 20 হাত দূরে আমাদের কাছে এসে থেমেছে। বৃদ্ধ লোকটি বলল, বাসে ওঠো, নইলে ভালো সিট পাবে না। আমিও তার কথা মতো বাসে উঠে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওই বৃদ্ধ লোক বাসে ওঠে নাই, কিন্তু উনি তো বলেছিলেন যে উনিও বরিশাল যাবেন, তাহলে উনি বাসে উঠলেন না কেন? আমি ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য বাস থেকে নেমে গেলাম, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না। পাশেই যে দোকান থেকে আমি সিগারেট কিনেছিলাম, ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমার সাথে যে বৃদ্ধ লোকটি দাঁড়িয়েছিলেন, উনি কোথায় গিয়েছেন? আপনি কি দেখেছেন? অনাকাঙ্ক্ষিত ভাবে দোকানের মালিক উত্তর দিলেন, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। আপনি কোনো বৃদ্ধ লোকের সাথে, আপনি কোন বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করছেন? আর আপনি তো বাস থেকে নেমে এলেন, আপনি বাস থেকে নেমে এলেন কেন? বাস আর কখন আসবে তার কোনো ঠিক আছে? দোকানের মালিকের উত্তর শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার চারপাশের সবকিছুই ভোঁ ভোঁ করে ঘুরছে। এর মানে ওই বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র আমিই দেখতে পেয়েছি, অন্য কেউ দেখতে পায়নি। বাসটিও ছেড়ে চলে গেছে। এখন কি করব বুঝতে পারছি না। একটা সেলুনে ঢুকে কিছুক্ষণ ম্যাসাজ করলাম এবং মাথা ব্যথা কমানোর জন্য। কিছুক্ষণ পর আমার বাসায় ফোন দিয়ে বললাম লোকাল বাস বন্ধ। ঘন্টা দেড়েকের মধ্যেই বাসা থেকে গাড়ি আসলো এবং আমি আমাদের গাড়িতে করেই বরিশাল ফিরে গেলাম। সময়ের ব্যবধানে ঘটনাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। 2012 সালের 24 অগাস্ট আমি যে কোনো একটা কারণে বাসায় কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। উল্লেখ্য, তখন আমি খুলনা থাকি। উদ্দেশ্য রাতের লঞ্চে করে খুলনার দক্ষিণাঞ্চল ভাগবা যাব। ঘটনাক্রমে লঞ্চ ঘাটে গিয়ে উপস্থিত হলাম এবং কিভাবে ভাগবা যেতে হবে তা আমার বন্ধুকে ফোন দিয়ে শুনে নিলাম। বন্ধুর কথা মতো রাত 10টার লঞ্চে টিকিট কাটলাম। রাত 10টা 13 মিনিটে লঞ্চ ছাড়লো। লঞ্চের নাম ছিল MV ওয়াটার কিং 2009। গ্রাম্য লঞ্চ হওয়ার কারণেই এই লঞ্চটি বেশ ছোট। রাত প্রায় 1:30, ঘুম না আসার কারণে আমি হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ফোকাস লাইটের সাথে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেট টানছি, এমন সময় দেখি একজন মুরব্বী টাইপের লোক লঞ্চের এক কোনায় কোনাকুনি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। লোকটিকে কোনাকুনি হয়ে দাঁড়াতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। ভাবলাম লোকটি হয়তো সবসময় এই পথে যাওয়া আসা করে, তাই সে জানে পশ্চিমে কোন দিকে। বাতাসের তোড়ে লোকটির নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। বাতাসের কারণে বারবার সিজদা, লোকটির জায়নামাজ তথা গামছাটা উড়ে যাচ্ছে, এতে লোকটির সিজদা দিতে অসুবিধা হচ্ছিল। তাই আমি লোকটিকে হেল্প করার জন্য উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে গামছাটা এক হাত দিয়ে চেপে ধরলাম এবং যাতে গামছাটা না ওড়ে। নামাজ পড়া শেষে উনি আমার দিকে তাকিয়েই একটা হাসি দিলেন। ওই মুহূর্তে লোকটিকে আমার পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছিলাম না। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, চিনতে পারছেন না?
চিনতে পারছো না? তোমার সাথে আমার সেলিমপুরে দেখা হয়েছিল। তুমি তো বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছো। তুমি ভাগবা যাচ্ছ এক বন্ধুর বাড়িতে। অবাক করা বিষয় হচ্ছে বৃদ্ধ লোকটি আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এমনকি আমার বন্ধুর বাবার নাম পর্যন্ত বলে দিল। আমার মাথার ভেতরে কেমন যেন কুয়াশা নেমেছে। হঠাৎ করে উনি বললেন, আমি একটু পানি খাওয়াতে পারবে? আমি পানি কেনার জন্য ছাদ থেকে নিচে নেমে এলাম এবং পানি কিনে আবার ছাদে গেলাম, কিন্তু ছাদের কোথাও ওই বৃদ্ধ লোকটি নেই। ওই বৃদ্ধ লোকটিকে আমি ড্রাইভারের রুম সহ পুরো লঞ্চে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। লঞ্চটি কোনো ঘাটেও থামেনি। উনি লঞ্চ থেকে নেমে যাবে, তাহলে উনি গেল কোথায়? ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অসম্ভব মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাত প্রায় 2:45। আমার বন্ধু বলেছিল ভাগবা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা কি 8:30 বাজবে। আমি তাই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। ঘুমানোর সময় পাশের লোককে বললাম ভাগবা এলে আমাকে একটু ডেকে দেবার জন্য। কেবল ঘুমিয়েছি, এর মধ্যে পাশের লোকটি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সে বলল, ভাই, ভাগবা চলে এসেছে। আমিও লঞ্চ থেকে নেমে গিয়ে দেখি সত্যিই ভাগবা চলে এসেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে আমার মাথায় বাজ পড়লো, কেবল রাত 3:30 বাজে। কিন্তু আমার বন্ধু তো বলেছিল রাত 8টা 8:30, সকাল বলেছিল 8টা 8:30 বাজবে। লঞ্চ থেকে ভাগবা ঘাটে কেবলমাত্র আমি একাই নেমেছি। এখন এখান থেকে আমি এখন একা একা কোথায় যাব? বন্ধুর গ্রামে আমি এই প্রথম এসেছি, তাই এই গ্রামের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। এটিও অজপাড়াগা। খুলনার কেউ যদি এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার কাছে টর্চ লাইট বা ওই জাতীয় কোনো কিছুই নেই, তাই অগত্যা দাঁড়িয়ে রইলাম। মশার কামড় খেতে খেতে এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম হাঁটা শুরু করব, যা হবে হবে। জি ভাবা সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি তার এক পাশে ফাঁকা বড় বিল, আর এক পাশে নদী, একটি সুন্দরবন এরিয়া। তাই নদীর পাড়ে লম্বা খাড়া শিকড় দেখতে পাচ্ছি। লঞ্চ ঘাটটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। অন্ধকারে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে টাইপের মনে হচ্ছিল। আমি হেঁটেই চলেছি, হঠাৎ কি যেন পেছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ বৃদ্ধ লোকটি বললেন, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে বসে থাকো, আজান দেবে, তারপর তুমি ওইখান থেকে বের হবে, তার আগে নয়। মসজিদের পেছনে বড় মটকিতে পানি রাখা আছে, পানি খাওয়ার দরকার হলে ওইখান থেকে পানি খেয়ে নেবে। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি উল্টো পথে হন হন করে হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটির কথা মতো আমি মসজিদে গিয়ে বসে রইলাম, কিন্তু মশার কামড় আর সহ্য করতে পারছি না। অগত্যা হাঁটা শুরু করলাম। মিনিট দুয়েক হাঁটার পর কে যেন পেছন থেকে বজ্র কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ওই বৃদ্ধ লোকটি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছে। সে বলে উঠল, তোকে না বললাম আজান হওয়া পর্যন্ত, আগ পর্যন্ত মসজিদ থেকে বের হবি না? যা, মসজিদে গিয়ে বয়, আজান হবে তারপরে মসজিদ থেকে বের হবি। এটা তোর কাছে রাখ, সব সময় এটা তোর কাছে রাখবি, এটা কখনো হাতছাড়া করবি না, কোনোদিনও এটা খুলবি না। কথাগুলো বলে বৃদ্ধ আবারও উল্টো পথে চলে গেল। আমি আবারও মসজিদে ফিরে গেলাম। হঠাৎ ওই মুরব্বীর কথাও খেয়াল হতেই মনে পড়লো, ওই মুরব্বীর পা থেকে মাথা অব্দি স্পষ্ট দেখেছি, কিন্তু ওনার হাতে তো কোনো আলো ছিল না। তাহলে এত অন্ধকারের ভেতর আমি কিভাবে ওনাকে দেখতে পেলাম? কিছুই বুঝতে পারছি না আমার সাথে সব কি হচ্ছে। বসে বসে ওনার দেয়া ওই জিনিসগুলো দেখতে লাগলাম। ইঞ্চি খানেক লম্বা কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা, ভেতরে যে জিনিসটা আছে সেটা লোহার কিছু একটা হবে, এবং ওই জিনিসটার আকৃতি চৌকোনো চৌকোনা এবং এটা আমি ওই জিনিসটা স্পর্শ করেই ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু জিনিসটা খোলার সাহস পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর আজান দিল। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমি সরাসরি আমার বন্ধুর বাসায় গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি এতটা পথ কিভাবে এলাম? আমি তো এই গ্রামে আগেও কখনো আসিনি। আমি কিভাবে বিলের ওই বিদঘুটে রাস্তা দিয়ে একা একা এলাম? আমি কাউকে কিছু জিজ্ঞেস করি নাই, কিন্তু কিভাবে আমি একা এতটা পথ চিনে এলাম? আমার বন্ধুর নাম ধরে ডাক দিলাম। আমি আর আমার প্রেশার নিতে পারছিলাম না, তাই বৃদ্ধ লোকটির দেয়া ওই জিনিসটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। বন্ধু বের হওয়ার আগেই ঝটপট কাগজ দিয়ে মোড়ানো ওই জিনিসটা খুলে ফেললাম। খুলে দেখি কিছুই নেই, জাস্ট
জরি মেশানো লাল কালি দিয়ে গোটা কয়েক অক্ষরে লেখা, তোকে না খুলতে নিষেধ করেছিলাম। জিনিসটা যখন আমি খুলেছিলাম তখনও বুঝতে পারছিলাম না ভেতরে চারকোনা লম্বা লোহা জাতীয় কিছু একটা আছে, কিন্তু খোলার পরেই সেটা অদৃশ্য হয়ে গেল কিভাবে। আমার বন্ধু বের হয়ে এসেছে, ওকে বললাম চল চা সিগারেট খেয়ে আসি। চা সিগারেট খেয়ে বিল দিয়ে আসার সময় বন্ধু আমাকে জিজ্ঞেস করে এতটা পথ একা এলে কিভাবে। তখন বন্ধুকে সব খুলে ফেললাম এবং এই কাগজটা বের করে দেখাতে গেলাম, কিন্তু পকেটের কোথাও আর কাগজটা খুঁজে পাইনি। অথচ একটু আগেও চা সিগারেটের বিল দেবার সময়ও কাগজটা পকেটে ছিল, কিন্তু এখন কিভাবে কাগজটা উধাও হয়ে গেল। এই ছিল আমার ঘটনা। এটা কোনো ভৌতিক কোনো ঘটনা কিনা আমি জানি না, তবে আমি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। আমার ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। বাসা হচ্ছে নাম মোহাম্মদ সরওয়ার হোসেন, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। এবং এবং মাসুম মনে হয় চেনেন না? মাসুম চেনেন, তাই বলছেন যে এই ভদ্রলোককে তিনি চেনেন। এবং এবং আমার মনে হয় যে এবং তিনি এই মুহূর্তে আশুলিয়ায় থাকেন। মাসুম মনে হয় কিছু বলবে। জি। না ওই মানে আমি খুলনা দিঘলিয়াতে দেয়াড়া গ্রামে আর কি অনেকদিন থাকছি আর কি। দেয়াড়া মানে আমার আত্মীয়রা থাকে আর কি ওখানে। সেনাটিতে সেনাটি স্কুল বা সেনাটির আশপাশ দিয়ে বহুত জায়গায় আর কি ঘুরছি, হুম। তো চিনি ভালো মতো ওই আচ্ছা, এলাকা। ওকে ওকে। আপনি মানে যে ভদ্রলোককে আপনি- চেনেন কিনা? মানে না ভদ্রলোককে চিনি না, মানে আচ্ছা। অসাধারণ জায়গা, হ্যাঁ। ছোট্ট ছোট্ট দ্বীপের মতো। হুম হুম হুম। জাস্ট বাহ, চমৎকার চমৎকার। তো আমার মনে হয় যে অনেকেই প্রশংসা করছেন অলরেডি এই ঘটনাটার। আমি 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 পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম এবং আমার কাছে মানে মনে হচ্ছিল যে এটা একটা মানে লেখাটা এত শক্ত হাতের লেখা যে আমার কাছে মনে হয়েছিল, আমি ওনাকে প্রথমেই জিজ্ঞেস করছি যে এটা কি কোথাও পাবলিশড, এটা কি কোথাও এরকম কোনো জায়গা থেকে আপনি নিয়েছেন, বা আমাকে বলতে বলেন, আমাকে যদি সেটা হয় তাহলে অবশ্যই বলেন। তখন উনি ফেসবুক আইডি আমাকে দিলেন এবং মানে থাকে না যে অনেক ঘটনায় হয়তো আমি না জানতে পারি, বাট উনি বললেন যে না, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, আমি আশ্বস্ত হবার পরেই আপনাদেরকে এই কথাটা পড়ে শোনালাম এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই সেইটার প্রশংসা করছেন। সে বিষয়ে পরে আসছি। আপাতত ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে ফিরে আসবো আবারও। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম অ্যান্ড দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনারা তো আছেন যারা রাত জেগে আমাদের সাথে রয়েছেন, SMS করছেন, ফেসবুকে পোস্ট পাঠাচ্ছেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে ভূত এফএম শুনছেন। তো যাই হোক, সবার সাথেই একে একে কথা হবে। আপাতত কথা বলে আসবো একজন আমাদেরই একজন রেগুলার, আপনারা জানেন যার সাথে কথা হয়। আজকে আসার কথা ছিল বাবু ভাইয়ের, তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে নেই। তিনি এই মুহূর্তে আছেন কক্সবাজারে। আমি দেখি যে তার কাছে আজকে কোনো ঘটনা আছে কিনা। নেক্সট উইকে কিন্তু উনি আসবেন, ইনশাল্লাহ আসবেন। সো আরো অনেকেই আসবেন। এখন পুরো মানে মোটামুটি একটা দলই রয়েছে কক্সবাজারে। আমি সরাসরি বাবু ভাইয়ের সাথে কথা বলেছি। হ্যালো। হ্যালো রাসুল ভাই। হ্যাঁ, কি অবস্থা আপনার? কেমন আছেন বাবু ভাই? আছি ভাই রাসুল ভাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি যেহেতু কক্সবাজারে গেলেনই, তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আসতেই পারলেন না এবং সবাই মিলে আছেন, আশা করছি যে নেক্সট উইকে বা কোনো একটা সময় নিশ্চয়ই অনেক ঘটনা নিয়ে আসবেন আমাদের জন্য। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। তো আপাতত কোনো ঘটনা কি আছে বলার মতো, যেটা ওইখানে আজকে গিয়ে শুনেছেন একদম টাটকা এখনো পর্যন্ত এই গরমে? আমি আসলে মানে কক্সবাজার আসা তো প্লেজার ট্রিপের সাথে একটা ব্যাপারই ছিল যে কিছুটা আপনার এই অতিপ্রাকৃত জিনিসের খোঁজ করা আর কি। জি জি। তো এজন্য এসে খোঁজ খবর করি কিছু, আর এরকম ঘটনা একটা শুনি। আগামীকাল ওখানে মানে ওই এলাকাটা একটু যাওয়ার চেষ্টা করব। ওখানে একটা লোকের সাথে কথা হয়, লোকটার নাম কাঞ্চন ত্রিপুরা। হুম। তো সে ঘটনাটা শেয়ার করে আমাদের কাছে, যে বলে যে মানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে কিরকম কি, তো বললো যে আমাদের এখানে উপকূলীয় এলাকায় কক্সবাজারের একটা অঞ্চলে, যেখানে 91 ঘূর্ণিঝড়ের সময় আর কি আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, জায়গাটা প্রায় আপনার মানে লোকজন শূন্য হয়ে যায় আর কি প্রায়। তো ওই জায়গাটার মধ্যে যেটা হয়, পরবর্তীতে কিছু মানুষ বসত বাড়ি আর কি করে, একটা ফ্যামিলি শুরু করে আর কি, সেখানে প্রথম পুনর্বাসন টাইপের। তো এটা যখন ওরা করে ঘর বাড়ি, মানে বেশ বিরান একটা জায়গা ছিল, আশেপাশে মানুষজন ছিল না প্রায়।
ধ্বংসপ্রাপ্ত একটা এলাকায় ওরা শুরু করে। তো যেটা হয় ওদের খুব গবাদি পশু খুব কম থাকে, খুব বেশি গবাদি পশু ছিল না। তো অনেক সময় রাতের বেলা দেখা যাচ্ছে গবাদি পশু ডাকাডাকি করতো, অনেক ডাকাডাকি করতো বাসার ভেতর থেকে। মনে করেন যে ওরা চিন্তা করতো কি চোর এসছে, এই জায়গায় চোর আসার কোনো ব্যাপার নাই, তারপর এরকম ডাকতেছে কেন। তো পরবর্তীতে ওরা যখন ফিরে যায় যে দেখে ওদের মানে হয়তো পশু গরু একটা নাই, হ্যাঁ একটা আছে একটা নাই, সেরকম ব্যাপার স্যাপার। তো চিন্তা করে যে এই জায়গাটা তো এমন কোনো জায়গা না যেখানে আপনার বাঘ টাঘ আছে যে গরু নিয়ে যায় বা সামথিং, এরকম কিছু থাকারও কথা না, এরকম ব্যাপার না। তো ওরা অনেকটা খোঁজ খবরও করে যে আসলে কোনো পশু কি চলে আসছে বা সামথিং লাইক দ্যাট। তো ওটা খুঁজে পায় না, তো গরু হারা যায় আর কি তাদের। তো এরকমই একটা ফ্যামিলি, তাদের দুটো গরু ছিল আর কি। তো একদিন যেটা হয় যে ওদের রাতের বেলা মনে হয় ঝড় আসছে, প্রচন্ড ঝড়, এবং মানে খুব শব্দ হয়। তো ওরা মনে করে আসলে কি ঝড় আসছে, ভয়ে বাসা থেকে বের হয় না আর কি, বাতাসের ঝাপটার পর ঝাপটা। তো ভোরের দিকে মানে সকালে ওরা যায়, যে দেখে যে আপনার দুটো গরুর একটা নাই আর একটা অর্ধেক খাওয়া পড়ে আছে, মানে মানে মনে হচ্ছে কিছু একটা খেয়েছে, এরকম ভাবে ফেলে রেখে গেছে। তো জিনিস দেখে খুব ভয় পায় ওরা, ভয় পেয়ে চিন্তা করে যেটা কিভাবে কি হলো, কিসে করলো, খুব মানে চিন্তায় পড়ে যায়। তো এরকম কয়েকটা ফ্যামিলি যারা আপনার এটাতে এফেক্টেড হয়েছে, তারা যেটা করে একসাথে আলাপ করে ওরা খুঁজে, খুঁজতে খুঁজতে ওখানে একজন আপনার একটা চাকমা, একজন মানে আপনার ওদের আর কি একজন, হ্যাঁ শেষ টাইপের কাজ পায়। তো তার সাথে কথা বলে, তো উনি এসে ওই জায়গাটা ভিজিট করে, ভিজিট করে সে বলে যে এখানে একটা মানে খারাপ কিছুর একটা প্রভাব আছে যেটা এই পানির থেকেই আসে। আর সে আর কি এখানে এক সময় মানে হি ইজ টু লিভ অফ ডেড বডি, ইটিং ডেড বডিজ এন্ড স্টাফ। আচ্ছা, তো সেটাই এসে এই কাজটা করতেছে। মৃত মানুষদের খেয়েই সে জীবন হ্যাঁ, ধারণ হ্যাঁ, করতো আর সেটাই। কি। এখন যেটা করতেছে এখানে, যেহেতু আপনার জীবিত মানুষ মৃত মানুষ পাচ্ছে না, সে আপনার গবাদি পশু খাচ্ছে। আচ্ছা, তো এটা বলার পরে ওই লোকটা খুব ভয় পায়। ভয় পাওয়ার পর তারা বলে আমাদের একটা রেমেডি দেন। তো উনি সেই লোকটা কিছু তন্ত্র-মন্ত্র করে আরকি, কিছু টুকটাক করে ওই জায়গাটায় যায়। তো যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে পশু পাখির আর কোনো ক্ষতি হয় না। কিন্তু যেটা হয় যে একটা ফ্যামিলির একটা লোক উদ্ভট আচরণ শুরু করে। সে মানে আপনার মানে পাগলামো টাইপের করে। দেখা যাচ্ছে যে সে নিজের আ আ মানে আপনার খামারের বা পাশের বাড়ির ইসে থেকে ছাগল খেয়ে ফেলছে। অথবা মানে দেখা যাচ্ছে একটা প্রাণী মারা গেছে, সেটার মরাংশ খাচ্ছে। তাকে নিয়ে বেশ মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আচ্ছা। তো তখন আবার ওই লোকটাকে ডাকা হয়, আপনার সেই ওর নাম কি বলে? সেই এই যে ইটাকে আরকি আপনার ওই তান্ত্রিককে ডাকা হয়। তো সে আসে, সে এসে আবার বলে যে এখন যেটা হচ্ছে যে ওই জিনিসটার একটা প্রভাব, একটা মানে সেটা ভর করছে এই লোকটার উপরে। তো তখন যেটা করে তাকে আপনার অনেক সে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। তো ট্রিটমেন্টে খুব একটা কাজ হয় না। তো লাস্টে বলে যে ওকে তোমরা এখান থেকে নিয়ে যাও, নিয়ে যেয়ে তোমরা ওকে হাত পা বেঁধে ফেলে দাও এখানে পানিতে। তো তারা যেভাবেই হোক আপনার সেই মানে খুব রূঢ় কাজটা বা খুব অমানবিক কাজটা তারা করে। এবং ওই জায়গাটা নাকি এখনো অনেক কিছু হন্টেড জিনিসপত্র দেখা যায়। স্পেশালি আমি যেটা শুনছি যে ওখানে জায়গাটার এখানে একটা জায়গা আছে, সে জায়গায় আপনার একটা মানে গেলে অনেকেই দেখে যে একটা মহিলা বসে আছে। আমি এইটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। যেটা আপনারা দেখা কালকে যায় যে দেখতে যাচ্ছেন আরকি। হ্যাঁ। হ্যাঁ, একটা মহিলা বসে থাকে এবং মহিলার সাথে অনেক সময় দেখা যায় একটা বাচ্চা বসে থাকে। বাচ্চা নিয়ে বসে থাকে। তো মহিলাটাকে দেখে অনেকের কাছে নাকি রাইড দেয়। রাইড দিলে মানে আপনার কেউ যদি রাইড দেয়, অনেকেই অনেক ভয়ংকর কিছু দেখছে। দেখছে মহিলা হয়তো হাসতেছে, তার চোয়াল বড় হয়ে গেছে। আবার অনেকে দেখছে যে বাচ্চাটাকে খাওয়া শুরু করছে। মানে এরকম মহিলাই নিজের বিভিন্ন বাচ্চাকে সিন। খাওয়া শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা সিন নাকি তারা দেখে। তো শুনে আমি মানে বেশ অ্যামেজড, এবং আমি চেষ্টা করব কালকে যাওয়ার সেখানে। আর তার সকালে আসার কথা। আমরা রাত জেগে আছি। আমরা আপনার লো শাটারের ছবি তুলছি আশেপাশে, যদি কিছু পাওয়া যায়। অ্যান্ড আমরা কালকে চেষ্টা করব সেখানে যাওয়ার। যদি সেখানে যেয়ে কিছু পাই তো অবশ্যই জানবেন আপনারা। হ্যাঁ, সেটা ইনশাআল্লাহ। সেটা সেটা জানবেন। কিন্তু আমাদের যে প্ল্যান ছিল আমরা জানাবো, আস্তে, আস্তে জানাবো। মানে একটা মানে আমরা কক্সবাজারের উপরে দেখা যাবে যে একটা এপিসোডও করে ফেলতে পারি, সেটা হ্যাঁ, পরে। হ্যাঁ, সেটাই, সেটা নেক্সট সেটাই, উইকে সেটাই। হয়তো না, কিন্তু আমরা পরবর্তীতে কোনো একটা সময় কক্সবাজার নিয়ে একটা এপিসোড করব এপিসোড ইনশাআল্লাহ। হতে পারে, রাইট। সেটাই, ওকে। সেটাই। থ্যাংক ইউ সো মাচ ওকে, বাবু ভাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনেক ওকে। রাতের বেলাতে আপনাকে ফোন করলাম। যদিও আপনি ভূত FM শুনছেন আমি সিউর। তো সেটাই। থ্যাংক ইউ সো মাচ। না, থ্যাংক ইউ। নট এ প্রবলেম রাসেল ভাই। ভূত এফএম এর শ্রোতাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। ওকে, ওকে, ওকে। ওকে। আল্লাহ হাফেজ আমরা ভাই। এতক্ষণ কথা বলছিলাম বাবু ভাইয়ের সাথে, এবং আমি একটা জিনিস কথা বলতে, বলতে হঠাৎ করে মনে হলো যে আমাদের যে আজকে যে ফেসবুকে যে পোস্ট, সেই পোস্টে যে ছবিটা ব্যবহার করা হচ্ছে, এই ছবিটা যদি রাতের বেলায় কেউ দেখে ফেলেন তাহলে কিন্তু ভয়াবহ ভয় পাবেন। ঘুমের মধ্যে যদি দেখে ফেলেন তাহলে ভয়াবহ ভয় পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। খুব অদ্ভুত টাইপের একটা ছবি, আপনারা যারা দেখেননি দেখে ফেলতে পারেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের
এখানে যে পোস্ট পাঠাচ্ছেন, বিভিন্ন পোস্ট পাঠাচ্ছেন, এবং আমি দেখছি যে সুলাইমান হোসাইন আমাদের এখানে পোস্ট করেছেন, এবং যখন বাজে 12টা তখন হয় ভূতের আড্ডা। না, এটা ভূতের আড্ডা না ভাই, এটা ভূত এফএম। আমরা আড্ডা দিচ্ছি না, আমরা একদম সত্যি সত্যি ঘটনা টটনা শোনাচ্ছি আর কি। আমাদেরকে রায়হান আবেদিন বলেছেন যে আই এম নিউ ভূত, আচ্ছা তিনি নতুন আমাদের সাথে মনে হয় জয়েন করেছেন, এটা বলতে চাইছেন। এটা কি সব পোস্ট পড়ছি, ফেসবুকের পোস্ট গুলো পড়ছি, কিন্তু আমাকে সিনথিয়া আহমেদ জেসি লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এমডি সৌরভ এই ফেসবুকে পোস্ট করেছেন এবং দেখছি তিনি কমেন্ট করেছেন, এবং এছাড়াও রক অমৃত, আমাদেরকে মুস্তাকিম রহমান, রায়হান, হান্টার বয়, নাইমুল ইসলাম, অনু খান, আরিফ খান, জয়, ফাহিম আহমেদ, হৃদয়, মোহাম্মদ শাহাদাত হোসেন, আল মামুন, শুভ বিশ্বাস, তারপরে গুলজার আহমেদ সাবেল, এছাড়াও সোলাইমান হোসাইন, এমডি সুমন, সোহাগ হোসাইন, আরো দেখতে পাচ্ছি রুবায়াত হোসাইন, আঁচল কাদের, এছাড়াও আমি দেখতে পাচ্ছি পারভেজ মাহি হোসাইন, স্বপ্নীল মেয়ে, শরীফ আকরাম, আশিকুর রহমান, এছাড়াও রায়হান, পারভেজ, তারপরে শাহাবুল ইসলাম সহ আরো অনেকে কিন্তু কমেন্ট করেছেন। কেউ 5 জন, কেউ লিখেছেন যে আমরা 5 জন ফ্রেন্ড মিলে ভূত এফএম শোনার জন্য রেডি হয়ে আছি, ভালো লাগছে কেউ লিখেছেন, এবং আরো অনেকেই লিখছেন, এবং আমাকে অনেকে আবার ছড়া লিখেছেন, নতুন আশা, নতুন আলো, রাসেল ভাই অনেক ভালো, বা এরকম লাইনগুলো শুনলে অনেক ভালো লাগে না। এছাড়াও আমাদেরকে আরো দেখছি অনেকেই ঘটনাগুলো প্রশংসা করেছেন, এবং এই পুরো প্রশংসার দাবিদার আসলে আপনারা নিজেরাই, কারণ আপনারা এই ঘটনাগুলো পাঠান। দেখে আসি এসএমএস কারা পাঠালেন। আমাকে ফারিহা এসএমএস করেছেন নিশিথা কুড়িল থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি পারভেজ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আই লাভ ভূত এফএম। খিলগাঁও থেকে আনামুল আমাদের এসএমএস করেছেন হাফিজ জয়পুরহাট থেকে। জিওন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি এয়ারলাইন পাইলট মোহন, এছাড়াও আমাদেরকে জিহাদ মানিকনগর থেকে এসএমএস করেছেন মাসুদ মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন হাসিব, এছাড়াও সাকিব বোট বাজার থেকে এসএমএস করেছেন, অনেক ভয় এবং অনেক ভালো লাগছে, এবং সেকেন্ড স্টোরিটা বেস্ট অ্যান্ড ডিফারেন্ট। এবং আমাদেরকে ফাহাদ বাড্ডা থেকে এসএমএস করেছেন, উদাস খুলনা থেকে এসএমএস করেছেন, রূপ অ্যাঞ্জেল আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর তিনি শুনছেন। মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো মারাত্মক লাগছে, অ্যান্ড মাসুম ভাইকে বলেন মিউজিক ব্যাকগ্রাউন্ডটা আরো মারাত্মক করে দিতে। ওকে, আমাদেরকে মাফিয়া এসএমএস করেছেন আলী সানি সিলেট থেকে, আজকে ভূত এফএম জাস্ট অসাম। কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি প্রতিদিনই একটা এসএমএস করেন। বাহ, চমৎকার! আপনাকে আপনার এসএমএস এর জন্য অনেক ধন্যবাদ। আপনার এসএমএসটা আমরা খুব সযত্নে রেখে দিলাম আর কি। নাজমুল এবং তাজমুল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে নাসাদ, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন খিলগাঁও থেকে আনামুল, আমাদেরকে নুরান এসএমএস করেছেন আমাদেরকে স্টারলিংক লিটন মিরপুর 6 থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন চিত্রা দাস রাজশাহী থেকে। জাভেদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে বনি মোড়লগঞ্জ থেকে এসএমএস করেছেন। কাশেম ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদের সোহাগ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। যদি আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। আপনারা যদি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে চান বা পোস্ট পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। সো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে থাকুন। আমরা এর মাঝখানে ছোট্ট একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আরো দারুণ সব ঘটনা আছে আমার কাছে এখনো পর্যন্ত, সুতরাং আপনাদের সঙ্গেই থাকতে বলছি, আশা করছি আপনারা সাথেই থাকবেন। Bhoot FM. The night comes alive with Ramin. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আর ভূত এফএম এখন আসলে একটু অন্যরকম।
কোনোদিন মানে একেক দিন একেক ভাবে শুরু করছি আমরা এক এক কন্টেন্ট দিয়ে। এবং একটা জিনিস আমরা অনেকবার বলেছি, আসলে এখন বলতেও খুব লজ্জা লাগছে, বাট আমি বলেছি যে যেহেতু এবার অন্যরকম, এইবার আর ওই রকম কিছু হবে না আর কি। খুব দ্রুতই আমরা যেতে চাই আপনার এলাকায়, এবং আমি বলছিলাম যে বেশ কিছু চমক রয়েছে, যে চমকগুলো আমরা এতদিন বলে এসেছি, এখন সেগুলো আপনাদের সামনে করে দেখাবো। তো সেরকমই একটা ব্যাপার আর কি। তো আপনারা একটু প্লিজ আমাদের জানান, সাজেস্ট করুন যে আমরা কোথায় যেতে পারি এবং কোন জায়গা থেকে ভূত এফএম লাইভ হতে পারে। আপনার এলাকা থেকে হয়তো লাইভ হবে, বা আপনার এলাকা থেকে ঘটনা কালেক্ট করতে আমরা যাব। সুতরাং আপনার কাছে আপনার এলাকা বা আপনার জানা এমন কোনো এলাকা আছে কিনা যে এলাকায় আমরা যেতে পারি এবং যেখান থেকে ভূত এফএম সরাসরি সম্প্রচারিত হতে পারে। এবং আপনি কোন ধরনের এলাকা আমি বলবো যে আপনি বাঁচবেন, হয়তো কোনো এলাকায় একটা পুরনো বাড়ি আছে বা কোনো একটা বাড়ি আছে, সেটা নতুন হতে পারে, সেই বাড়ি নিয়ে হয়তো কোনো ঘটনা রয়েছে, কোনো একটা গাছ নিয়ে কোনো ঘটনা থাকতে পারে, কোনো একটা চা বাগান নিয়ে ঘটনা থাকতে পারে, সমুদ্র পাড়ের কোনো একটা অংশ নিয়ে কোনো একটা ঘটনা থাকতে পারে, যে সৈকতে গেলে মানে যে বিচের যে অংশটাতে গেলে আর কি কোনো ঝামেলা হয়, এরকম টাইপের ব্যাপার আপনারা আমাদের থেকে জানাতে পারেন। ঢাকা শহরের মধ্যে, ঢাকার বাইরে, চিটাগাং, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, যে কোনো জায়গায় হোক না কেন আমাদের যেতে কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট আমাদেরকে জানিয়ে দিন। কিভাবে জানাবেন? আমাদের ইমেল অ্যাড্রেসটি তো আপনাদের জানাই আছে, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofort.fm। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি ঘটনায় যাবো। আমাদের সাথে আরো একজন নতুন অতিথি মানে আমাদের সাথে রয়েছেন, এবং তার কাছ থেকে প্রথমে জেনে নেবো তার নাম, পরিচয় এবং তারপর তার ঘটনাটি। আচ্ছা, তার আগে আমি একটু ভূমিকা দিই তার। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই অনেকেরই আপনাদের প্ল্যান চেট করার আগ্রহ থাকে, এবং অনেকেই হয়তো বেশ আগ্রহী, জীবনে হয়তো দুই একবার ট্রাই করেছেনও। কিন্তু প্ল্যান চেট করতে গিয়ে আমরা এর আগেও প্ল্যান চেট নিয়ে অনেক ঘটনা কিন্তু আমরা শুনিয়েছি আপনাদেরকে। তবে ইনি এখন যে ঘটনাটি বলবেন, সেই ঘটনাটি আমাদের বাংলাদেশের কারোর সাথে ঘটেনি বা বাংলাদেশেরই নয়, এবং এই ঘটনাটি টোটালি অন্যরকম। এবং আমার মনে হয় না যে এরপরে আপনি আসলে প্ল্যান চেট করতে চাইবেন কিনা। হ্যাঁ, চাইতেই পারেন। আপনার দুটো ব্যাপার হতে পারে, তিনটে ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে না, এই সমস্ত হয় না, আসলে এগুলো এমনি বলছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ওরে বাবা, এরকম হয় নাকি, থাক প্ল্যান চেট করবো না। আরেকটা হতে পারে ওরে বাবা মজা, তো তার মানে তো প্ল্যান চেট হয়, চলুন করি, কালকেই করি, চলো সব বন্ধু বান্ধব মিলে কালকেই করতে পারেন হয়তো। অবশ্য যাই করেন না কেন, বুঝে শুনে, নিজে ভালোভাবে বুঝে শুনে তারপরে করবেন। আমরা ঘটনায় যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, মাইসেলফ জিৎ। আমার ভালো নাম স্নেহাশিস। আমি আসমাউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3rd ইয়ারে পড়ছি। আমি ঘটনাতে চলে যাই রাসেল ভাই। প্লিজ। ঘটনাটা আমার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ও ইন্দোনেশিয়ায় থাকে, ওর নাম শিরিন আলবা। তো ওর ঘটনাটা হচ্ছে, ওরা ফ্রেন্ড সার্কেল ছিল 6 জনের একটা ফ্রেন্ড সার্কেল, 3টা মেয়ে 3টা ছেলে। তো ওরা তখন ভার্সিটিতে পড়তো, আমি ভার্সিটির নামটা বলতে চাচ্ছি না। ওরা খুব দুরন্ত ছিল, মানে প্রতিদিন আড্ডা হইচই, এক একদিন এক এক রকম প্ল্যান করতো এবং সেই অনুযায়ী কাজ করতো। তো হঠাৎ ওদের ক্লাস ব্রেকে একদিন মনে হলো যে ওরা প্ল্যান চেট করবে, এবং সেটা ভার্সিটিতেই। ভার্সিটির কোনো স্টুডেন্ট দুর্ঘটনায় মারা গেছে কিনা, তার ভার্সিটি কেমন লাগতো, তার কোনো উইশ ছিল কিনা অপূর্ণ, এইসব জানবে, এরকমই তাদের প্ল্যান ছিল। তো যা ভাবা তাই কাজ, তারা সেদিনের মতো বাসায় তাড়াতাড়ি চলে যায় এবং প্ল্যান করে তারা সন্ধ্যায়, তাদের ভার্সিটিতে এমবিএ ফ্যাসিলিটি ছিল। তো নাইটে এমবিএ স্টুডেন্টরা যেভাবে ভার্সিটি এন্টার করতো, তাদের প্ল্যান ছিল তারাও ওইভাবে এন্টার করবে ভার্সিটিতে এমবিএ স্টুডেন্টদের সাথে, এবং কিছুটা সময় ভার্সিটিতে স্টে করে এমবিএ স্টুডেন্টরা যখন চলে যাবে তখন ভার্সিটি টোটালি ফাঁকা। ওই সময় তাদের ভার্সিটির একটা সেন্টার পয়েন্ট ছিল, সেই সেন্টার পয়েন্টে তারা প্ল্যান সেট করবে, এরকমই তাদের প্ল্যান ছিল। তো তারা যথারীতি সেদিন তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং 7টার দিকে তারা সবাই ফ্রেন্ডরা চলে আসে, এক্সেপ্ট ওয়ান। একজন আসতে পারে নাই। তো সেই তাদের ওই যে ফ্রেন্ডটা মিসিং ছিল, তাকে তারা ফোনে অনেক রিচ করার ট্রাই করে, বাট তার ফোন বন্ধ ছিল, কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। তো তারা ভার্সিটিতে এন্টার করে, কিছুটা টাইম পাস করে, তারপরে যখন এমবিএ স্টুডেন্টরা চলে যায়, তখন তারা ডিসাইড করে যে ওই ফ্রেন্ডটাকে ছাড়াই তারা প্ল্যান চেট করবে। তো প্ল্যান চেটের জন্য যে ইকুইপমেন্ট লাগে সবকিছু নিয়ে তারা প্রসেস অনুযায়ী সেই ভার্সিটির সেই পয়েন্টটাতে মিলিত হয়, এবং কিছুক্ষণ পরে তারা প্ল্যান চেট শুরু করে। তো ওদের প্ল্যান চেটের আবাহনটা ছিল এরকম যে, তাদের সেই ভার্সিটির এমন একটা স্টুডেন্টকে তারা আবাহন করছে যে অ্যাক্সিডেন্টলি মারা গেছে, তাকে তারা তার সাথে কথা বলতে চায়, তার অপূর্ণ ইচ্ছাকে জানতে চায়, তার ভার্সিটি মানে আহ্বান করছে আর কি, ডাকছে আর কি। ওকে। হ্যাঁ, এরকম জানায়। তো অনেকক্ষণ তারা ওয়েট করে, তারপরে
তাদের ওই ৫ জনের মধ্যে একটা মেয়ে কিছু সিম্পটম দেখা যায়। সিম্পটমটা উইয়ার্ড ছিল। সে লাইক কাঁপছিল, থরথর করে কাঁপছিল। এরকম বিষয়টা ছিল। তো তারা বুঝতে পারে মেবি সে পজেসড হইছে। তো তারপরে তারা তাকে জিজ্ঞেস করে, "আপনি কে? আপনার নাম কি?" তখন মেয়েটার স্বাভাবিক ভয়েসে কথা না রিপ্লাই না দিয়ে তার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। লাইক হয় না? মেয়েদের একটা স্বাভাবিক মানে ভয়েস মোটা আছে। হয়ে যায় বা হ্যাঁ, ছেলেদের এক্সাক্টলি। মতো হয়ে যায় কিছু একটা আরকি। সেরকম ছিল। তো সে রিপ্লাই করে যে, "আমার নাম ছিল। এখন নামের কোনো অস্তিত্ব নাই।" তারপরে জিজ্ঞেস করা হয়, "আপনি এখানে এলেন কি করে?" সে রিপ্লাই দেয় যে, "আমার আসার কথা ছিল। দ্যাটস ওয়াই আমি এসেছি।" আ তারপরে তাকে আবার জিজ্ঞেস করা হয়, "আপনার ভার্সিটি লাইফ কেমন ছিল?" তো সে রিপ্লাই করে যে, "হ্যাঁ, অনেক ভালো ছিল। অনেক এনজয় করতাম। ফ্রেন্ডদেরকে অনেক ভালোবাসতাম।" তো তাকে আবার জিজ্ঞেস করা হয়, "আপনি মারা যান কি করে?" আ সে রিপ্লাই দেয় যে, "আমার রোড অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়েছে।" আ তাকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করা হয়। অ্যাকচুয়ালি মেয়েটা এত বেশি কাঁপাকাঁপি করছিল যে বোঝা যাচ্ছিল যে তার টাইম বেশিক্ষণ নাই। তো তাকে লাস্ট কোয়েশ্চেন করা হয়, "আপনার কোনো অতৃপ্ত ইচ্ছা আছে কিনা?" তো সে তখন রিপ্লাই দেয় যে, "আমার শেষ ইচ্ছা তোরা আমাকে কখনো ভুলে যাস না।" এটা বলার পরেই যে পজেসড হয়েছিল সে সেন্সলেস হয়ে যায়। তো তারপরে তাকে অনেক পানি-টানি ছিটিয়ে সুস্থ করা হয় এবং তাদের কেমন যেন একটা খটকা লাগে। তো তারা তাদের যে ফ্রেন্ডটা মিসিং ছিল তার নাম্বারে আবার এগেইন ট্রাই করে। বাট তখনও ফোন অফ, তারা রিচ করতে পারছিল না। তখন শিরিন আলভা আমার যে ফ্রেন্ড, তার কাছে ওদের ওই ফ্রেন্ডটা যে মিসিং ছিল তার নাম ছিল হচ্ছে জর্ডি হুসাইন। তাকে ফোন তাকে তার মায়ের নাম্বারে ট্রাই করে এবং তার মায়ের নাম্বারে ফোন করার পরে কিছুক্ষণ রিং হওয়ার পরে তার মা ফোন রিসিভ করে এবং তার ভয়েসটা কান্না জড়ানো ছিল। তো তারা তার মাকে জিজ্ঞেস করে যে, "আরে কি হয়েছে? সমস্যা কোথায়?" তো তার মা রিপ্লাই দেয় যে, সে মারা গেছে। তার অ্যাক্সিডেন্ট হইছে। রোড অ্যাক্সিডেন্টে সে দুপুরের দিকে মারা যায় এবং তার ব্রেইন থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। সে কোমায়। ডক্টর ডিক্লেয়ার করেছে যে তার ব্রেইন ডেড। সে আর কখনো বেঁচে উঠতে পারবে না। বাট তার হার্টবিট চলছে। এজন্য শরীরটা এখনো বেঁচে আছে। তো তারপরে তার কিছু ঘন্টার পরেই সে মারা যায়। এই ছিল ঘটনাটা। ঘটনা এখানেই শেষ হতে পারত। বাট তারপর একটা চমক, সেটা হচ্ছে এই ঘটনার ৫-৬ মাস পরে তাদের যে ফ্রেন্ডটা মারা গেছিল তার বার্থডের দিনে তারা ফ্রেন্ড সার্কেলরা সবাই সেলিব্রেট করার জন্য অ্যারেঞ্জ করছিল। লাইক কেক-টেক নিয়ে তারা ওয়েট করতেছিল ১২টা বাজার জন্য মোমবাতি-টোমবাতি জ্বালিয়ে। তো এক্সাক্টলি যখন ১২টা বাজে তখন কেন জানি ইলেকট্রিসিটিটা চলে যায় এবং হঠাৎ করে ওই অন্ধকারের মধ্যেই মোমবাতিগুলো একবারেই নিভে যায়। তারপরে আবার ইলেকট্রিসিটি চলে আসে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে রঞ্জনা পল লিখেছেন, "অনেকদিন পর শুনছি, ভালোই লাগছে।" আমাদেরকে হান্টার বয় শুভ এসএমএস করেছেন। এসএমএস না, আমি এগুলো সব কিন্তু পোস্ট পড়ছি। এবং আমাকে ফারিহা আফরিন লিখেছেন যে নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন। নাইস স্টোরি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে একা একা কাটছে জীবন। বাহ! অদ্ভুত অদ্ভুত সব নাম পাওয়া যায় ফেসবুকে ঢুকলে। এবং লিখেছেন ভূত আফরান। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি বিল্লাল হোসাইন লিখেছেন। এবং এছাড়াও আমাদেরকে এখানে লিখেছেন দেখতে পাচ্ছি সাকিবুল্লাহ বিন সুলতান। এছাড়াও আমাদেরকে এখানে লিখেছেন রুহুল চৌধুরী সাভার থেকে আমাদেরকে এসএমএস করেছেন। এবং তিনি সাভার নিয়ে ঘটনা বলতে চান। আপনি আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেন এবং আশা করছি যে আমরা সেটা পড়ে শোনাবো যদি সেই ঘটনাগুলো আপনাদের সিলেক্টেড হয়। আর সালমান আহমেদ আমাদেরকে এসএমএস করেছেন, অনেক ভালো লাগছে, কিছুটা ভয়ও হচ্ছে তার জীবনে। আচ্ছা, নির্ভয় অনেক আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন। এসএমএস নেই, ওসব পোস্ট করছি ফেসবুকে যেগুলো আপনারা লিখে পাচ্ছেন। কামাল বিজয় লিখেছেন যে আমার এসএমএসটা পড়েন প্লিজ। আপনার পোস্টটা পড়ে ফেললাম ভাই। আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সামিউল আলম। আমি বারবার এসএমএস বলছি, সরি, অভ্যাস। লিখছেন আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে রাসেল ভাই। আমাদেরকে রাসেল ভাই আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে। আমাদেরকে এমডি আনিস রহমান আমাদেরকে, এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট করেছেন এসএম সিয়াম আমাদের কমেন্ট করেছেন, অবুজ কৃষ্ণরাজ আমাদের কমেন্ট করেছেন। আমি একটা কথা বলবো, যারা এখনো ফেসবুকের পেজটা ভিজিট করেননি তারা দেখলেই বুঝতে পারবেন যে একটা অদ্ভুত টাইপের ছবি দেওয়া আছে সেখানে। এবং এই ছবিটা যদি কেউ দেখে ফেলে আজকে রাত্রিবেলা তাহলে অবশ্যই আমাকে ইমেল করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস করছেন। সুমন খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম শুনছেন তিনি। আমাদেরকে অপু কর্মকার কৃতি পাশা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন এসএমএস এ কি কাহিনী পাঠানো যাবে? নো ভাইয়া, এসএমএস এ কাহিনী পাঠানো যাবে না। এসএমএস শুধুমাত্র কিছু শব্দ ধরে,
এবং পুরো একটা ঘটনা আপনি অবশ্যই এসএমএস মাধ্যমে পাঠাতে পারবেন না। আমাদেরকে এছাড়াও শোভন সেকেন্ড কলোনি থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি রাফেল, এবং আমাদেরকে এসএমএস করেছেন আসিফ নেহাল চাঁপাইনবাবগঞ্জ থেকে। ঐশী আমাদের অনেকদিন পরে শুনছেন এবং তিনি বলছেন যে বেটার ফিল করছেন তিনি। সাজ্জাদ পাভেল বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আতিকুল ইসলাম যশোর থেকে। এছাড়াও ডিজে রাজ আমাদের শান্তিনগর থেকে এসএমএস করেছেন আমাদেরকে শান্তিনগর থেকে রুদ্র। এছাড়াও ফুর্তি রামপুরা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সাইদুল সাভার থেকে আমাদের এসএমএস করেছেন জরিফ, এবং আমাদের এসএমএস করেছেন শাহান মীরাবাজার সিলেট থেকে। শাহিন, আচ্ছা শাহিন, ওকে। আমাদেরকে এছাড়াও কবির এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিদ, জিহাদ। এছাড়া আমাদের আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার কাছে আরো একটা ঘটনা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, যে ঘটনাটা আমি আসলে পড়ে শোনাতে চাচ্ছি আপনাদেরকে। সো আশা করছি এই ঘটনাটা আগের মতো আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন প্রদীপ মুন্সি, আগৈল ঝাড়া, বরিশাল। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই, জানি আপনি সব সময় ভালোর দলে, তবুও জিজ্ঞাসা করতে হয়। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার দাদার কাছে শোনা। তখনকার দিনে কলেরা রোগ মারাত্মক ভয়াবহ ছিল। একবার আমাদের গ্রামে এই রোগ ছড়িয়ে পড়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। ওই সময় আমাদের গ্রামের পাশে একটি বাড়ির প্রায় সকল মানুষ মারা গিয়েছিল। দু একজন যাচ্ছিল, তারাও বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর নাকি ওই বাড়িতে কেউ গেলে আর ফিরে আসতো না। বাড়িটার আশেপাশে কোনো বাড়ি ছিল না, চারপাশে ছিল জমি। একদিন আমার দাদু দুপুরবেলায় জমিতে গিয়েছিল ঘাস কাটতে। বাড়িটা বেশ কিছুটা দূরে ছিল। হঠাৎ দাদা দেখলো যে দুজন লোক ওই বাড়ির দিকে যাচ্ছে। দাদা দূর থেকে দেখে লোক দুটিকে থামাতে পারলো না। লোক দুটি বাড়ির মধ্যে চলে গেল। দাদা দৌড়ে আমাদের বাড়ি চলে আসলেন এবং লোকজনকে জানিয়ে তাড়াতাড়ি ওই বাড়িটার দিকে গেলেন। বাড়িটার কাছে যেতেই একজন লোক দৌড়ে বেড়াচ্ছে। কাছে যেতে তিনি দেখেন যে একজন লোক দৌড়ে বের হচ্ছে। দাদা লোকটিকে থামালো। লোকটি খুব হাঁপাচ্ছিল। দাদা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কিছু দেখেছেন? আমার সাথে আরো একজন কোথায়, ওই বাড়িতে কি জন্য গেছেন? আপনার সাথে আরেকজন কোথায়, ওই বাড়িতে কি জন্য গেছেন? লোকটা বলল, আমরা দুজন আসছিলাম মাছ ধরতে। রোদে ক্লান্ত হয়ে ওই বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলাম। বাড়িতে ওঠার পথে দেখি যে ওয়াশরুম দেখে আমার ভাই বলে যে আমি একটু টয়লেটে যাচ্ছি, বলে ল্যাট্রিনের দিকে চলে যায়। আমি বাড়ির ভেতরে আসলাম। বাড়ির ভেতর খুব নোংরা ছিল, মনে হচ্ছিল বাড়িতে কেউ থাকে না। কিন্তু ঘরের ভেতর শব্দ হচ্ছিল, কোনো বাচ্চা কাঁদছিল, কোনো ঘরে মহিলা বসে আছে। আমি গিয়ে মহিলার কাছে পানি চাইলাম। মহিলাটি উঠে ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো। আমার কেমন সন্দেহ হলো এবং একটু ভয় ভয় করছিল। আমি ঘরের ভেতর গেলাম না, একা যেন ওয়াশরুমের দরজা ধাক্কা দিলাম। দরজা খুলে গেল এবং ভেতরে দেখি যে আমার সেই ওয়াশরুমের চালার সাথে আমার সেই ভাই চেলা কাঠের সাথে গলায় রশি পরিয়ে ঝুলানো। এই দেখে আমি দৌড় দিলাম, দৌড়ে বেরিয়ে আসি এবং এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে আপনি শেয়ার করবেন। আমরা আরো একটা ঘটনা শুনবো আমাদের প্রথম অতিথির কাছে এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। এবং আপনার ঘটনাটা শুনে ফেলি, প্লিজ আরো একবার নাম বলে ঝটপট আপনার ঘটনাটা বলে ফেলেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি ট্রিনা এগেইন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে কুমিল্লার দেবুদ্দারের। তো তখন হচ্ছে ওটা হচ্ছে আমার মামির বাড়ি। তো আমার মামির ভাইয়ের বিয়ে ছিল। তো এই উপলক্ষে আমরা যাই ওখানে, ডিসেম্বর মাস ছিল। তো ওখানে একটা বাড়ি আছে, বাড়ি না বলতে একটা জায়গা আছে। তো পাকিস্তানি আমলে তখন হচ্ছে ওখানে মানুষদের নিয়ে একসাথে গুলি করা হতো। তারপর ওখানে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ, তো ওখানে একটা চাপ কল ছিল। তো চাপ কলটা রাত 12টার পর চাপলে রক্ত বের হতো। এটা সবাই ওখানকার এলাকায় সবাই জানে। তো আমার মামির বাড়ি হচ্ছে কি ওই জায়গাটার পাশে। আমরা আমরা তারপরে ওখানে জায়গাটা কিনে নেওয়া হয়। তো ওখানে 3 তলার ফাউন্ডেশন তোলা হয়। তো তারপর আর মালিক কাজ ধরতে পারে না। মালিককে স্বপ্ন দেখানো হয় যে এখানে এক মায়ের এক সন্তান এরকম 200 জন না হবে, তা না হলে এ বাড়ি তুলতে পারবেন না।
তারপর এখানে শ্রমিক নিয়ত মরতেই থাকে এরকম কাজ করতে যেয়ে। তো আমরা যাওয়ার ২ দিন আগের ঘটনা। আম আ শ্রমিকরা তখনও কাজ করছিল। তো শ্রমিকরা অনেকজন শ্রমিক ছিল। তো দেখলো যে নিচে যে ট্যাংকিটা পানির, তো দেখে যে একটা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে দৌড় দিয়ে এসে ট্যাংকিটাতে পড়ে গেল। তো শ্রমিকরা যায় যে একজন যায় যে সাথে, সাথে পানিতে ঝাঁপ দেয়। তো তার পিছে, পিছে আরেকজন যায়। সেও ঝাঁপ দেয়। তারপর শ্রমিক ২ টার লাশ কিছুক্ষণ পর ভেসে উঠলো। মা অনেক শ্রমিকই দেখছে মেয়েটাকে শুদ্ধ লাফ দিতে। তারপর তাদের ২ জনকে উঠানো হয়। উঠানোর পর কিন্তু কোনো মেয়ের লাশ পাওয়া যায় না ওখানে। তো আমরা যাই। আমরা আগে থেকেই ঠিক মেয়ে করে লাফ দিচ্ছে কিন্তু মেয়ের লাশ পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা। ওই ২ জনেরই লাশ পাওয়া যায় খালি। তো এটা সবাই জানে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যাই যেদিন, তারপরের দিন হলুদ ছিল। তো আমরা আগেই ঠিক করে রাখি যে আমরা যাবো ওই জায়গাটাতে। আমি, আমার মামাতো বোন আর হচ্ছে গিয়ে আমাদের ওখানে এক খালামণি। তো হলুদের দিন সবাই বিজি ছিল যে যার কাজে। আমরা যাবো যে কেউ খেয়াল করে নাই। তো আমরা সবাইকে না বলেই যাই জায়গাটাতে। তো আমরা ৩ তলায় ছাদে উঠি। অনেকক্ষণ ওয়েট করি সবাই, যে কিছু দেখি না। তারপরে বিরক্ত হয়ে একটু নেমে আসি। তো আমি সবার লাস্টে ছিলাম আর আমার বোনরা একটু এগিয়ে গিয়েছিল। যখন নিচে নেমে আসি, আমার ফোনটা হঠাৎ পড়ে যায় হাত থেকে। তো আমি এটা উঠাতে যাই। উঠাতে যেয়ে আমার চোখটা যায় হচ্ছে গিয়ে ট্যাংকিটা যেদিকে, ওইদিকে। তো দেখি যে ওখানে একটা মেয়ের মতো দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা মেয়ে। তো আমি উঠি, উঠে আমার বোন দুটোকে ডাক দিই। তো ওরা আসে। এসে আমার খালামণিটা যে, ও জিজ্ঞেস করে যে, তুমি কে?" তারপর মেয়েটা কোনো কথা বলছে না। ওই টাঙ্কিটা হচ্ছে গিয়ে একটা মাচার মতো জিনিস দিয়ে ঢাকা ছিল। মেয়েটা দেখছি যে ওই জিনিসটা সরাচ্ছে ওটার উপর থেকে। সরিয়ে মেয়েটা আমাদের দিকে ঘুরে নেই, ওই ওই উল্টো দিকে ছিল। তো মেয়েটা বলছে যে, "এদিকে আসো।" তো আমার খালামণি বলে, "আমরা আসবো কেন? তুমি আসো। আমরা তো এখন চলে যাবো। তুমিও চলে যাও। এখানে কি করছো?" ভাবছি হয়তোবা হলুদের অনুষ্ঠান থেকে এসেছে। তো মেয়েটা আমাদের দিকে ঘুরে। ভাইয়া এখনো বলতে ভয় লাগছে। মেয়েটার ফেসটা ছিল একদম ফ্যাকাশে, যেমন একটুও রক্ত নাই শরীরে। আর মেয়েটার মুখগুলা ফুলা, ফুলা ছিল, যেমন পানি উঠা মুখের মধ্যে। আর ভাইয়া মণি ছিল না চোখে কোনো। মেয়েটা তখনও আমাদের বলছে যে, "এদিকে আসো।" তো ভাইয়া আমরা তো বুঝে গেছি এটা ভালো কিছু না। তখন আমাদের সেন্স একদম নেই। আমরা যে যার মতো পারছি দৌড় দিছি। তো অনেক কষ্টে আমরা একসাথে হতে পারছি। হওয়ার পর আমরা বাসায় আসি, কাউকে কিছু বলি না। তারপরে আমরা পরের দিন হচ্ছে গিয়ে আমরা ঢাকায় চলে আসি। আমি আমার ফ্যামিলি সহ ঢাকায় চলে আসি। সবারই নাকি ৫ দিন জ্বর ছিল, আমারও ছিল। তো ভাইয়া এটাই ছিল মানে ঘটনা। সবারই একসাথে জ্বর হ্যাঁ, হয়েছিল একসাথে এবং সবারই। একই সময় পর্যন্ত ছিল। জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটাও আগের মতো আনন্দ দিতে পেরেছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, কারণ একটা ছোট্ট অডিও ক্লিপ রয়েছে। সেই অডিও ক্লিপটি আমরা প্লে করব। ছোট না, বেশ বড়সড় একটা অডিও ক্লিপ আছে এবং তারপরে আমরা নতুন অতিথি নিয়ে আবার এখানে আসবো। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের পরে। Night comes alive with Grameenphone. সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসমিন। আমি সিডনিতে থাকি। সঙ্গত কারণে আমি বিউটিফুলের একজন লিসেনার। তো আমার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার মধ্যে এই ঘটনাটা খুব উল্লেখযোগ্য এবং আমি ঘটনাটার একটু দীর্ঘ হওয়ার কারণে আমি দ্রুত পার্টে এটা পাঠাচ্ছি, যাতে করে এটা সবার শুনতে সুবিধা হয়। প্রথম ঘটনাটা ঘটে আমি এটা বলবো ২০০১ সালের ঘটনা। আমি তখন বাংলাদেশের একটি নামকরা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হই। ইউনিভার্সিটিটা ঢাকার বাইরে অবস্থিত এবং প্রচন্ড জঙ্গল, গাছ, এরকম আহ আশেপাশে প্রচন্ড গাছপালা ছিল এবং সঙ্গত কারণে আমি নামটা বলছি না। তো ওখানে যখন আমি প্রথমে যাই তখন আমরা ফার্স্ট ইয়ারে আমরা সবাই একটা গণরুমে জায়গা পাই। আমরা ৫০ জন নিয়ে একটা গণরুমে থাকতাম। তো সেই গণরুমে থাকার কারণে আমাদের লেখাপড়া হতো না। তখন আমরা ম্যাডামকে গিয়ে বললাম যে, "ম্যাডাম আমাদের একটা রুম আমাদেরকে যদি অ্যালটমেন্ট দেন ভালো হয়।" তো ম্যাডাম তখন বলে যে, "দেখো এই রুমটা তো অনেক স্যাঁতসেঁতে পুরাতন।
এবং কিছুটা দেওয়ালগুলি ড্যাম্পেড হয়ে গেছে। তো আমরা এই কারণে ওখানে মেয়েদেরকে আসলে অ্যালটমেন্ট করি না। তো তখন আমরা আমাদের ৪ টা আমি এবং আমার ৩ বান্ধবী আমরা বললাম যে, "না, আমরা আসলে ওখানে উঠতে চাই। আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমাদের গণরুমে পড়াশোনা হচ্ছে না।" তো আমরা ওখানে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমাদের বেশ কিছু ঘটনা একটু, একটু করে ঘটতে থাকলো। আমরা যেদিন উঠলাম তার ২-৩ দিন পরে আমার একটা রুমমেটের পরীক্ষা ছিল। তো সে রাত জেগে পড়াশোনা করছিল। আমরা অন্য ৩ জন ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে তার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায় এবং তখন আমরা সে আমাদেরকে বলে যে সে পড়তে, পড়তে ঘুমায় গেছিল। একটু ঝিমুকি মতো আসছে। তখন একজন তার মনে হয়েছে যে তার ঘাড়ের উপর কেউ একজন নিঃশ্বাস ফেলছে। তো তখন সে ধপাস করে লাঠি উঠে দেখে যে না, কেউ নেই। আমাদেরকে বলার পরে আমরা বলি যে, "আরে না, তুই তো ঘুমায় পড়ছিলি। তো এই কারণে আর তুই অনেক টায়ার্ড ছিলি, সারাদিন পড়াশোনা করছিস, সেইজন্য এরকম হইছে। এইসব কিছু না, ঘুমা।" তো এভাবে আমরা আবার ঘুমায় যাই। তো এরপরে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। যেমন একদিন আমার একটা রুমমেট এসে বাইরে থেকে এসে তো লাইট জ্বালাইছে। আমাদের ওখানে সিস্টেম ছিল যে ৪ টা বেডের সাথে ৪ টা লাইট ছিল, বাল্ব ছিল। আর একটা ছিল সেন্ট্রাল লাইট, যেটা একটা রড লাইট, টিউব লাইট আরকি। তো ও ১ম এ এসে সেন্ট্রাল লাইটটা জ্বালায়। তো ওটা ফিউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ওর বেড সাইড যে লাইট সেটা জ্বালায়, সেটাও ফিউজ হয়ে যায়। এরপর ওর পাশের বেডের যে লাইটটা সেটাও জ্বালাইতে যায়, সেটাও ফিউজ হয়ে যায়। তারপর ৩ টা লাইট যখন ফিউজ হয়ে যায় তখন তার একটু কেমন খারাপ লাগে। তখন সে রুম থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যেয়ে আমাদের যে ইলেকট্রিশিয়ান মামা ছিলেন ওনাকে নিয়ে আসে এবং ওটাকে ফিক্স করে। তো আমরা তখন কেউ রুমে ছিলাম না। ওই ছিল একা। তো ওর সাথে এটা ঘটে। তো যখন ইলেকট্রিশিয়ান মামার কাছে ও জিজ্ঞেস করে যে, "মামা, আমি তো এভাবে একটা, একটা করে লাইট জ্বালাইতেছি আর সব কয়টা এভাবে ফিউজ হইছে। ৩ টা ফিউজ হয়ে গেছে। তো এটা কি হইতে পারে নাকি? তো একসাথে এরকম।" তো মামা বলছে যে, "না, আপনি তো একসাথে জ্বালান নাই বা এটা হইতে পারে না আসলে।" তো তারপরে হয়তো কি জানি কি হইলো, এরকম ৩ টা ফিউজ হয়ে গেল। তো ওর কাছে জিনিসটা একটু অবাক লাগে। এরপরে আমাদের আরো ২ জন রুমমেট তারা কমপ্লেইন করে যে তাদের সাথেও এরকম হইছে। তারা দুপুরবেলা ঘুমাইতে গেছিল। তাদের মনে হয়েছে, ঘুমের অর্ধেক সময় মনে হয়েছে যে তাদের ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে, যেন ঝুঁকে দেখতে চায় যে সে ঘুমাচ্ছে কিনা। তো এভাবে সবাই দেখা গেল যে ছোট, ছোট ঘটনাগুলো ঘটতে থাকলো এবং সবাই মোটামুটি ভয় পাচ্ছে। এরপরে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে নাড়া দিয়ে যায় যে একদিন আমরা ঘুমের থেকে সকালে উঠছি। উঠে ১ম এ উঠে আমার একটা রুমমেট, সে উঠে তার চিৎকারে আমরা সবাই ঘুম থেকে উঠছি। উঠে তো আমরা মেঝের দিকে তাকায় পুরো অবাক হয়ে গেছি। বিকজ আমাদের ফ্লোরে আমাদের সকল নোটপত্র গুলা ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। এমন মনে হচ্ছে দেখে যে রুমের ভিতরে একটা ঝড় বয়ে গেছে এবং বড় বড় মোটা মোটা বইগুলা নিচে পড়ে আছে। আমাদের সকল নোটস, ইভেন আমাদের যে ড্রয়ারের মধ্যে যে কাগজপত্র গুলা ছিল সেগুলাও একদম ফ্লোরে পড়ে আছে। এবং আমাদের যেটা অবাক লাগছে যে আমরা সাধারণত রুমের দরজা জানলা আটকে রাখি, কারণ আমাদের রুমের আশেপাশে অনেক বড় বড় গাছ এবং জঙ্গলে পরিপূর্ণ। তো মশা এবং অন্যান্য প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা সবসময় দরজা জানলা আটকেই রাখতাম, বিশেষ করে সন্ধ্যার দিকে। আর রুমে এত বড় একটা ঘটনা ঘটে গেলে এটা একটা শব্দ হওয়ার কথা। ভারী ভারী বইগুলা ফেলানো হয়েছে নিচে, তো সেটা একটা শব্দ তো হওয়ার কথা, কিন্তু কোনো শব্দই হয়নি। এবং সবাই আমাকে জিজ্ঞেস করলো যে, "তুই কিছু শুনছিস কিনা?" কারণ হলো আমার ঘুম সবচেয়ে পাতলা, তো তা আমরা কেউই শুনি নাই। এরপরে আমাদের ব্যাপারটা খুবই খারাপ লাগলো। এরপরে যেটা হলো যে একদিন আমার সাথে যেটা ঘটলো সেটা ছিল পহেলা বৈশাখের দিন সন্ধ্যাবেলা। তো ওখানে আমাদের ওখানে ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রাম চলছিল। তো হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল সন্ধ্যার পর থেকে এবং ট্রান্সফরমার বাস্ট করলো এবং পুরো ইউনিভার্সিটিটা, আমাদের নিজস্ব ইলেকট্রিসিটি লাইন ছিল, তো পুরোটা আমাদের অফ হয়ে গেল। তো পুরো ইউনিভার্সিটি অন্ধকারের চাদরে ঢাকা এবং আমি খুব কষ্ট করে একটা রিক্সা জোগাড় করে সামহাও আমি আমার হলে এসে পৌঁছালাম। তখন আমার আরো ৩ রুমমেট যারা তারা আসেনি হলে, আমি একা। তো এসে পুরো হল প্রায় অন্ধকার। একটা দুইটা রুমে মোমবাতি জ্বলছে, কারণ আমাদের ওখানে আমাদের নিজস্ব ইলেকট্রিসিটি সাপ্লাই, কারণ ওখানে কখনোই ইলেকট্রিসিটি যায় না, যেত না। এই কারণে আমাদের কাছে কোনো মোমবাতি, টর্চ কিংবা এগুলা থাকে না। তো আমি রুমের ভিতর ঢুকছি, ঢোকার পরে আমি ক্লান্ত লাগতেছিল, সকাল থেকে বাইরে ছিলাম, তো আমি শুয়েছি আমার বেডে। হঠাৎ করে আমার মনে হলো ১০-১৫ মিনিট পরে যে কেউ একজন ঝুঁকে আমাকে দেখার চেষ্টা করতেছে এবং তার নিঃশ্বাসটা আমার ঘাড়ে এসে পড়তেছে, কারণ আমি পাশ ফিরে শুয়েছিলাম বাম পাশে। তখন আমি বাম পাশ থেকে ঠিক হয়ে শুইলাম এবং বলতে বলতে শুইছি। আমি ভাবছি আমার রুমমেট আসছে, আমি বলতে বলেছি যে, "না রে, আমি ঘুমাই নাই, আমি just একটু রেস্ট নিতেছি।" না রে, আমি ঘুমাই নাই এটা বলে আমি যখন পাশ ফিরছি তখন দেখি ওখানে কেউ নাই, রুম ফাঁকা, রুমের দরজা খোলা। তখন আমার ভয়াবহ ভয় লাগছে এবং তখন আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেছি
এবং আমি রুমের তালাও বন্ধ করি নাই, কিছু না। আমি জাস্ট আমার দৌড়ে চলে গেছি এবং আমার দোতলায় আমার একটা বান্ধবী রুম ছিল, আমরা একতলায় থাকতাম। তো দোতলায় যে রুমটা ছিল ওখানে যে আমি বসে আছি, এরপর আমার সব রুমমেটরা আসছে বাইরে থেকে, এসে দেখে যে তালা খোলা। তো তখন ওরা আমার নাম ধরে ডাকছে, কারণ ওরা রিয়েলাইজ করছে যে নিশ্চয় আমি আসি আশেপাশে কোথাও। তো তখন আমি এসে ওদেরকে আর আমার এক্সপিরিয়েন্স এর কথাটা বলি না, আমি জাস্ট বলছি যে না আমি তো দোতলাতে ছিলাম, কিন্তু তালা মারিস নাই কেন? তো আমি বলছি যে আমি ভুলে গেছি। তো আমি ওদেরকে বলে আসলে আর কোনো প্যানিক সৃষ্টি করতে চাই নাই, বাট আই থিঙ্ক আমার ওটা বলা উচিত ছিল। আসলে আমি এখন এটা আমার মনে হয়। তো এরপরে 7-10 দিন পরে আমার এক রুমমেট তার ফ্রেন্ডের সাথে সিনেমা হলে যাবে মুভি দেখার জন্য। তো সে দাঁড়ায় দাঁড়ায় রেডি হইতেছে, চুল আসাইতেছে আয়নার সামনে, এবং আমরা কেউ নেই রুমে। সন্ধ্যাবেলার ঘটনা। তো হঠাৎ করে তার মনে হচ্ছে যে তার পিছনে আয়নাতে সে দেখতেছে যে তার পিছনে কেউ দাঁড়ায় তার দিকে তাকায় আছে, কিন্তু এটা ঝাপসা, খুবই হেভি ইমেজ। তখন সে পিছন ঘুরে থাকে যে না কেউ নেই। তখন আবার সে সামনে ঘুরে দেখে যে হ্যাঁ আয়নার মধ্যে একটা মেয়ে তার দিকে তাকায় আছে এবং ঝাপসা। তখন সে চেয়ে পড়ে যায়, তার দাঁত পুরো লেগে যায়। এই ঘটনাটা অনেক দূর গড়াইছিল, কারণ হলো যে সব ম্যাডামরা চলে আসে, পাশের রুমের মেয়েরা চলে আসে, কারণ সে চিৎকার করে পড়ে গেছিল। তো তার পতনের শব্দ এবং চিৎকারের শব্দে আশেপাশে মেয়েরা চলে আসে, ম্যাডামরা চলে আসে, মাথায় পানি টানি ঢালা হয়। তারপর আমরা সন্ধ্যার পরে আমরা রাতের দিকে হলে ফিরছি। তবে দুটো একটা বিশাল অবস্থা, এবং আমার রুমমেটটা খুব কান্নাকাটি করতেছিল যে সে বাসায় চলে যাবে, সেই রুমের মতো আর থাকবে না। পরের দিন সকালবেলা আমরা ওই রাতটা প্রায় সবাই জেগেছিলাম। পরের দিন সকালবেলা আমরা আমাদের খালাদেরকে জিজ্ঞেস করছি যে খালা বিষয়টা কি, বলেন তো এরকম অবস্থা হইতেছে। আমরা সকালে পরের দিন সম্ভবত শুক্রবার ছিল, কারণ আমরা সবাই রুমে ছিলাম, কোনো ক্লাস ছিল না। তো সকালবেলা আমাদের ওখানে একটা খালা ছিলেন, যাকে কিছু এক্সট্রা পয়সা দিলে উনি রুমে এসে আমাদের রুমটা ঝাড়ু মুছে দিয়ে যেতেন। তো ওই খালাটা আসছে, উনি অনেক বৃদ্ধ এবং অনেকদিন ধরে ইউনিভার্সিটিতে একই জব করতেছে। তো সে আমাদেরকে এসে বলে যে আসলে খালা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার নামটা আপনারা মেনশন করেন না যে আমি এটা বলছি, কিন্তু আসলে আমি একটা ঘটনা জানি যে আজ থেকে প্রায় 15 বছর আগে এখানে একটা মেয়ে থাকতো। এটা খালার কথা অনুযায়ী যে সে এখানে পড়াশোনা করতো। পরবর্তীতে আমরা আবার আর একটা ম্যাডামের সাথে এই বিষয়ে কথা বলি, তখন আমরা জানতে পারি যে ওই রুমে একটা আপু ছিল প্রায় 15 বছর মতো আগে। আপুটা হচ্ছে কেমিস্ট্রিতে পড়তেন এবং পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন এবং খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন যে তার জীবনে তিনি ভালো কিছু করবেন। কিন্তু তার বাবা হঠাৎ করে মরে যাওয়ার কারণে তার ফ্যামিলি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাসাতে এবং জোর করে বিয়ে দেওয়া হয়। তো যেদিন সে যাচ্ছে ব্যাগ নিয়ে হোস্টেল থেকে, তখন সে প্রভোস্ট ম্যাডামকে যে কাঁদতে কাঁদতে বলছে যে ম্যাডাম আমার আসলে পড়াশোনা করার খুব শখ ছিল, তো এখন তো আমাকে এরা নিয়ে যাইতেছে, আমার তো মনে হয় যে আমি সারা জীবন এখানে থেকে যাই এবং পড়াশোনা করি। তো ম্যাডাম তখন তাকে বুঝে সুঝে বলবে দেখো তোমার বাবা নাই আর তোমার ফ্যামিলি তো তোমার ভালোই চাবে, আর বিয়ে হলে যে তুমি পড়তে পারবা না এমন কোনো কথা নাই, তুমি তোমার স্বামীকে বলে এখানে চলে এসো। তারপরে সে মেয়েটা ফিরে আসে না। পরে একটা সময় মেয়েটার সিটটা কাটা যায় এবং সেখানে নতুন মেয়ে দেওয়া হয়, যেহেতু সে ফিরে আসেনি। ম্যাডামটা ধরেই না যে সে পড়াশোনাটা কমপ্লিট করবে না। তো এই ঘটনার 1-2 বছর পরে আপুটা সুইসাইড করে, কারণ তার বৈবাহিক জীবন খুব একটা সুখের ছিল না। সুইসাইড করার পরে সেই ঘটনাটা ম্যাডামদের কানে আসে, কারণ তার কিছু জিনিসপত্র রুমে থেকে গেছিল। তো নতুন যে মেয়েটাকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল, তো তার সমস্যা হতো, কারণ লকারে কিছু জিনিসপাতি ছিল। তো তখন ম্যাডামরা ওই মেয়ের বাসার সাথে কন্ট্যাক্ট করে যে কেউ এসে যেন এগুলো নিয়ে যায়, তো এবং অথবা ওই আপু যেন এসে নিয়ে যায়। তখন ওই বাড়ি থেকে তারা নিউজ পায় যে না মেয়েটা মারা গেছে, সুইসাইড করছে, মারা গেছে। তখন যাই হোক এটা একটা স্যাড স্টোরি থাকে, এবং এরপরে ওই রুমে যারা থাকতো তাদের বিভিন্ন প্রবলেম হতে শুরু করে। যদিও ম্যাডামরা কখনো মেয়েদের সাথে এটা শেয়ার করেনি যে এই সিনিয়র আপু মারা গেছে, ম্যাডামরা জাস্ট তার জিনিসপত্রটা সরাই দেয় নিজেরাই, কিন্তু এই বিষয়ে কোনো কথা মেয়েদেরকে বলা হয় না, মেয়েরা কেউ জানেও না যে আপুটা মারা গেছে। তো এনিওয়ে তারপর থেকে বিভিন্ন প্রবলেম শুরু হয়, এবং প্রবলেম গুলা কিছুটা আমরা যেগুলা ফেস করতেছি সেরকমই। এরপরে ম্যাডামরা ওটাতে তালা মেরে দেয়। এই হলো কাহিনী। তো পরবর্তীতে আমরা ওই তালাটা খুলছি আমাদের জোরের কারণে, আমাদের বারবার রিকোয়েস্টের কারণে ম্যাডামরা তালাটা খুলে আমাদেরকে রুমে থাকতে দেয়। তো পরবর্তীতে আমরা যখন ওই খালার কাছ থেকে এটা শুনি, পরবর্তীতে আমরা আরেকটা ম্যাডামের কাছ থেকে এগুলো শুনি। পরবর্তীতে আমরা প্রভোস্টকে যে বলি যে ম্যাডাম আমরা এই রুমে আর থাকবো না, আমাদেরকে শিফট করে দেন। তো তখন প্রভোস্টকে আমরা যে বলি যে ম্যাডাম আসলে এখানে তো এগুলো ঘটছিল, আপনারা তো আমাদেরকে বলেন নাই। তখন ম্যাডামরা বলছিল যে দেখো আমরা তো আসলে হুজুর এনে মিলাদ দিছি এবং বন্ধ করার চেষ্টা করছি রুমটা, তা আমরা ভাবছি যে মনে হয় এটা ঠিকই হয়ে গেছে।
করছে। তো তখন আমরা বলছি যে না ম্যাডাম আসলে আমরা এখানে থাকবো না। পরবর্তীতে আমাদেরকে 4 জন আমরা রুমমেট ছিলাম, 4 জনকে স্প্লিট করে দিয়ে অন্য আপুদের সাথে একজন একজন করে উঠায় দেওয়া হয়, আমরা অন্য রুমে চলে যাই। এর 6-7 মাস পরে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাই এবং আমি ওখান থেকে চলে আসি ঢাকা ভার্সিটিতে। আমি এই পরের ঘটনা আসলে জানি না যে কি হয়েছে। তো এই ছিল আমার কাহিনী। আর আমার কাছে আরো কিছু সত্য ঘটনা আছে যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি এবং আমার জীবনে কিছুটা আমি ফেস করছি। তো ইনশাল্লাহ আমি সবকিছু আস্তে আস্তে পাঠাবো। সবাইকে ধন্যবাদ। Boot FM. The night comes alive with Ramin. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত এফএম, আর ভূত এফএম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। সুতরাং আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদেরকে যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি ইমেইলের মাধ্যমে আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। সবচেয়ে ভয়ের যে ঘটনাটি সেটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনাটা ভয়ের কিনা সেটা কিভাবে আপনি বুঝবেন, সেটা বোঝার খুব একটা সহজ উপায় হচ্ছে যে আপনার যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনার ভয় লাগতো কিনা। এটা যদি একটু বুঝেন তাহলেই দেখবেন যে সবকিছু ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, এটা সত্যি, যার সাথে ঘটনা ঘটে তার কাছে তো ছোটখাটো ঘটনা, যেটা অন্যের কাছে অন্যকে হয়তো হেসে উড়িয়ে দিবে, কিন্তু আপনি শুধু বলছেন যে আপনার জীবনে কি ঘটে গেল। যাই হোক, আমাকে গাজিনী মারুফ SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে মোহাম্মদ রুহুল আমিন সরকার সুমন গোপালপুর থেকে SMS করেছেন, একটা তিনি ভূত এফএম শুনছেন, খুব ভয় লাগছে। আমাদেরকে আব্দুল্লাহ টাঙ্গাইল থেকে SMS করেছেন। আজাদ আমাদের সিলেট থেকে স্টোরি SMS করেছেন, লাস্ট স্টোরিটা অনেক টেরেবল ছিল তার কাছে। মিতু ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে, সেটা তিনি লিখেছেন। তাহসিন আমাদের SMS করেছেন, তাহসিন এবং সাগর জয়, তারা সবাই আমাদের সাথে রয়েছেন। আমাদের রূপোশ SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, রাজশাহী থেকে লিখেছেন। ফাতেমা সিলেট থেকে লিখেছেন যে ভাইয়া ভয় পাচ্ছি না। আমাকে ফুর্তি সাব্বির লিখেছেন যে মিরপুর থেকে, যে আমার SMS পড়ে না কেন, আপনার SMS পড়ে ফেললাম। আমাদেরকে আতিকুল SMS করেছেন, আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন, কে নামটা লেখেননি। এছাড়া আমাদেরকে আসলাম SMS করেছেন আমাদেরকে ভালুকা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন মামুন ময়মনসিং থেকে, সিলেট থেকে তাহসিন মাহিন SMS করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে ফুয়াদ, এবং তিনি একসাথে ভূত এফএম শুনছেন, ভালো লাগছে। হিমো গুলশান থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়া অর্ণব SMS করেছেন মোহাম্মদপুর থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুব্রত, এবং আমাদের তার কাছে সবগুলো ঘটনাই ভালো লেগেছে। জনি আমাদের SMS করেছেন দৃষ্টি জটিল হচ্ছে তাই লিখেছেন। ঋতু আমাদের SMS করেছেন অয়ন। এছাড়া আমাদের, এবং তিনি বলেছেন লাস্ট ঘটনাটা কোথাকার সেটা তিনি জানেন এবং সেটা তিনি লিখে দিয়েছেন। যেহেতু যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলতে চাননি, সুতরাং আমিও বললাম না। দীপ্ত আমাদের SMS করেছেন অনু SMS করেছেন মানিক রাজবাড়ি থেকে। রিয়াদ আমাদের SMS করেছেন ওল্ড টাউন থেকে। নবীন আমাদের SMS করেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মাসুদ আমাদের মল্লিক আমি বুঝিনি খোকন আমাদের নাটোর থেকে SMS করেছেন, এবং আজকের ভূত এফএম অসম হচ্ছে তাই লিখেছেন। ঐশী আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রূপা। এছাড়াও জ্যোতি আমাদের SMS করেছেন, কনক আমাদের SMS করেছেন আকাশ। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি কিশোর। এছাড়াও স্বপ্না আমাদের SMS করেছেন আমাদেরকে সৌরভ সহ আরো অনেকে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে অনেকেই ফেসবুকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তাদের মতামত, এবং তিনি বলতে, যেমন হচ্ছে শাহরিয়ার আলম আমাদেরকে এখানে লিখেছেন যে রাসেল ভাই ভূত এফএমের সাথে আমাদের সাথে, তারপরে আর আসেনি জিনিসটা, আমি বুঝতে পারছি না কেন। আমাদেরকে আফরিন শান্ত এখানে কমেন্ট করেছেন, এবং আমাকে বলেছেন যে তার নামটা বলতে, আমি নামটা বলে দিলাম। মেহেদি হাসান আমাদের SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন আশুগঞ্জ থেকে। এছাড়াও আরো একজন মেহেদি হাসান, তিনি বলেছেন যে
ফার্স্ট স্টোরিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদেরকে রোমেল এসএমএস এখানে কমেন্ট করেছেন। ভূত এফএম তিনি খুব ভালোবাসেন সেটা লিখেছেন। আমাদেরকে শহীদুল আবেদিন রাজন লিখেছেন ভূত এফএম আউসাম। আমাদেরকে এছাড়াও তাপস মণি এখানে কমেন্ট করেছেন শহীদ। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এখানে লিখছেন অলরেডি, মানে বাড়ছেই ধীরে ধীরে। আমাদেরকে বৃষ্টি ভেজা মন এখানে কমেন্ট করেছেন আমাদেরকে সুমি আক্তার। এছাড়াও আমাদেরকে রুবায়ের খান টুটুল কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি। আরো অনেকেই, মানে একজনেই অনেকে অনেকবার করে কমেন্ট করছেন এরকমও হচ্ছে। আনিলা নীলা দেখতে পাচ্ছি, ফারিয়া ইসলাম কথা, তাসলিমা আখতার, প্রিন্স, তারপরে বাদশাহ খান, সোহেল রানা, বেকার পোলাপাইন, ব্লু বয়, এছাড়াও ফারিয়া তাসরিন, এমডি খুসরু, এছাড়াও দেখতে পাচ্ছি রাতুল আহমেদ বাবু, জীবন খান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofuর্তি। সেখানে ভূত এফএম এর যে পোস্টটি রয়েছে সেই পোস্ট দেখলে আপনারও কমেন্ট করতে ইচ্ছে করবে, লাইক দিতে ইচ্ছে করবে, সে বিষয়ে আমি নিশ্চিত। তবে ছবিটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না, কারণ ছবিটির মধ্যে কিছু একটা আছে, রাতের বেলায় হয়তো ভয় পেতেও পারেন। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের সাথে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। ধন্যবাদ রাফি ভাইয়া। আমি ইমরান হোসেন রিপন, পশ্চিমবঙ্গ লাকসাম কুমিল্লা থেকে আসছি। জি। আমি আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটা মূলত আমার খালাতো ভাই আমার কাছে বলছিলেন। আর ঘটনাটা ঘটেছিল আমার ছোট মামার সাথে। তো ছোট মামা, এটা 1977 কি 78 সালের ঘটনা। বর্ষার মৌসুমে আমার নানার বাড়িতে যে ধানের জমিগুলো, খাল বিলগুলো সবসময় বর্ষার পানিতে পরিপূর্ণ থাকতো। একদিন এক অমাবস্যার রাতে, এর আগে মামা প্রায় মাছ ধরতে বের হতো রাতের বেলায়, তখন তো নৌকা চলতো বিভিন্ন। তো মামার মাছ ধরার খুব শখ ছিল, তো তাই একদিন অমাবস্যার রাতে আমার খালাতো ভাই হারুন ভাইকে নিয়ে উনি এটাকে বলে যে চল এবং একটা হাতে টর্চলাইট নিয়ে উনি বের হলেন ঠিক রাত 11টার সময়। তো বের হওয়ার সময় উনি আমার ভাইকে বললেন যে তুমি আমার পিছনে পিছনে থাকবা, এবং যদি রাতে কোনো সমস্যা হয়, যদি ভয় পেতেও পারো, কিছু দেখতে পারো, তুমি ভয় পাইতে পারো, তবে তুমি যদি ভয় পাও আমার সাথে আসবা না, আর যদি আসো ভয় না পাও তাহলে চলো। তো ভাই চললো, নানার সাথে গেল, যাতে এক সময় এই কি হলো, তার মাছ ধরতে ধরতে আমাদের নানার বাড়ি ঠিক 200 গজ দূরে একটা পুরনো পুকুর আছে, যে পুকুর পাড়টা অনেক উঁচু, এবং ওই পুরো পুকুর পাড়টাই হচ্ছে কবরস্থান, অর্থাৎ ওই গ্রামে কেউ মারা গেলে ওখানে কবর দেওয়া হতো। তো মামা যখন পুকুর পাড়ের কাছে ধরে আসলো, তখন ওখানে একটা, আমাদের গ্রামদেশে যেটাকে টং দোকান বলে, এখানে না মামা দেখে যে ওই টং দোকানে এই যে দোকানটা খোলা ছিল, অর্থাৎ ওখানে চা নাস্তা কিছু হ্যাঁ, একটা দোকান ছিল। জি। হ্যাঁ জি। ওখানে দোকানদারে বললো যে আপনারা কি মাছ ধরতে যাচ্ছেন? বললো যে হ্যাঁ আমরা মাছ ধরতে যাচ্ছি। কয় না, তাহলে মাছ ধরতে গেলে ওই ওই পুকুরের অপর প্রান্তে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যান, কিন্তু পুকুর পার ঘেঁষে যাবেন না এই রাস্তা দিয়ে, কারণ কি ওখানে একটা নতুন কবর আছে। তো এই কথা বলার পরে মামা চিন্তা করলো, নতুন কবর থাকলে যাব না কেন, নিশ্চয়ই এটার মধ্যে কোনো রহস্য আছে। তো পরবর্তীতে যখন দোকানদার এটা বলতে, মানে নিজ থেকে বলতে চাইলো না যে না এটা কেন নিষেধ করলো, কিন্তু মামা এই জোরাজুরি করলো না, তোমাকে বলতে হবে, কেন আমি যাব না। তো পরবর্তীতে বাধ্য হয়ে দোকানদারে তার ঘটনাটা খুলে বললো যে এখানে প্রায় 10-12 দিন আগে একটা মেয়ে, অর্থাৎ পুকুরের উত্তর পূর্ব কোণে, যেখানে এটা তো চারিদিকে কবরস্থান, পুকুরের উত্তর পূর্ব কোণে একটা বাড়ি ছিল, যে বাড়িটা একটা খেটে খাওয়া মানুষের বাড়ি, একটাই মাত্র বাড়ি ছিল, আশেপাশে অনেকগুলো বাড়ি একটু দূরে দূরে। তো ওই বাড়ির ওই লোকটার 4 বছর একটা ছোট মেয়ে ছিল। একদিন 10-12 দিন আগে ওই ছোট মেয়েটা খেলতে খেলতে, অর্থাৎ সে সন্ধ্যার আগ মুহূর্তে একটা বল নিয়ে খেলছিল, খেলতে খেলতে তার হাত থেকে বলটা পানিতে পড়ে গেল। পানিতে পড়ে যাওয়ার পর মেয়েটা কি করলো, নিজেই পানিতে নামলো এবং
পুকুর পাড়ে যে একটা লাঠি ছিল, একটা মানে ডালপালা খুঁজে পেলো, ওখান থেকে লাঠিটা নিয়ে সে বলটা আনার জন্য নিজে পানিতে নেমে গেল। যার দরুন তার যেটা হলো, ওখানে সে পানিতে ডুবে মারা গেল। তো এদিকে বাচ্চাটা যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। এদিকে তার বাবা মা যখন চারদিকে খোঁজ লাগলো, এমন সময় বাবা কি করলো, খোঁজ করতে করতে তার পুকুর পাড়ে এসে ওই জায়গাটাতে আসলো যেখান থেকে মেয়েটা পানিতে নামলো। তো ওই জায়গা আসার পরে দেখলো কি, দুটো সাদা কুকুর কি একটা নিয়ে যেন তারা ঝগড়া করছিল। তো ঝগড়া করছিল কি নিয়ে, তখন এটা দেখার জন্য এবং কুকুরদেরকে তাড়ানোর জন্য ওই মেয়ের বাবা কি করছে, একটা লম্বা একটা লাঠি নিয়ে কুকুর দুটার কাছে যেতেই কুকুর দুটা হঠাৎ দুই দিকে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এবং ওখানে গিয়ে এমন জোরে চিৎকার দিল, অর্থাৎ যে জিনিসটা দেখে চিৎকার দিল ওই জিনিসটা ছিল অর্থাৎ মেয়ের লাশটা তিনি দেখতে পেলেন। নিজের মেয়ের লাশটা দেখার পরেই উনি জোরে চিৎকার দিল, এবং জোরে চিৎকার দেওয়ার কারণেই আশেপাশের লোকেরাও আওয়াজটা শুনতে পেয়ে তাকে উদ্ধারের জন্য, এবং বাড়ির লোকেরাও আসলো, আসার পরে তাকে উদ্ধার করলো, এবং ওইখানে লাশটাও ওই দিন রাতে সাথে সাথে ওখানে দাফন করে দিল। তো দাফন করার পর থেকেই এর একদিন দুদিন পরে নাকি প্রায় এই পথ দিয়ে যারা যায় সন্ধ্যার পরে নাকি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, অথবা এই অনেক সময় কি যে মেয়ের ইয়ার মতো দেহের মতো কি একটা যেন দেখতে পায় সবাই, ছায়া এরকম। তো যাক, পরে এই ঘটনাটা শোনার পরেই মামার আগ্রহটা আরো বেড়ে গেল। অর্থাৎ মামা, আসলে আমি একটা কথা বলে রাখি, আমার মামা কিন্তু খুবই সাহসী ছিল। জিন বলেন, পরি বলেন, এগুলো কোনো ব্যাপারে ছিল না মামার কাছে। এই ঘটনাটা শোনার পরে মামার আগ্রহ আরো বেড়ে গেল, এবং তিনি ইচ্ছে করেই ওই কবরস্থানটার দিকে যেতে চাইলো। কিন্তু এদিকে আমার ভাই এটা ঘটনা শোনার পরে মামাকে বললো যে, মামা চলো, আজকে আর ওদিকে গিয়ে লাভ নেই, আমরা বাড়িতে চলে যাই। মা বলতেছে, না তুই তাহলে চলে যা, আমি তোকে নেব না, আরে তুই আমার সাথে আসবি না। তো খালতো ভাইকে আর এই মুহূর্তে কি আর একা একা বাড়িতে যাওয়ার সাহস আছে? ভুলেও না। তখন সে কি করলো, ওই মামার সাথে বাধ্য হয়ে রওনা দিল, এবং যখন এই পুকুর পাড়টার কাছে যাবে, অর্থাৎ পুকুরের আগে একটা খাল আছে, খালটার উপরে ছোট একটা বাঁশের পোলটা যখন মামা এবং আমার ভাই পার হলো, ঠিক ওই মুহূর্তে বাঁশের নিচ থেকে দুটো কুকুর উঠে আসলো, তাদের পিছনে পিছনে নিল। কিন্তু এই দৃশ্যটা একমাত্র আমার মামা দেখেছে, কিন্তু আমার ভাই এই দৃশ্যটা দেখতে পারে নাই। তো যখন সামনে এগোতে এগোতে কবরস্থানের কাছাকাছি আসলো, তখন মামার হঠাৎ হাত ধরে ফেললো কে, আমার ওই খালাতো ভাই। আমার খালাতো ভাই মামার হাত ধরে বলল যে, মামা তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ, অর্থাৎ পানিতে টিপে টিপে হাঁটার এরকম কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো। তারপর মনের ভুল মনে করে সে মামার সাথে আবার গেল। যখন নতুন কবরস্থান বরাবর আসলো, তখন আমার খালাতো ভাই আমার মামাকে এমন জোরে হাত চেপে ধরলো, মনে যেন হাতটা ভেঙে ফেলবে। মা বলতে, তুই এরকম করছিস কেন, আমার হাত কি ভেঙে ফেলবি নাকি? মামা তুমি দেখো তো, কবরের দিকে দেখো তো, এটা কি দেখা যাচ্ছে। মামা যখন দেখলো, এবং দুজনে দেখতে পেলো কি, কবরের উপরে একটা 4 বছরের মতো ছোট একটা ফুটফুটে বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে, হ্যাঁ, আর কি যেন বলছে। এই দৃশ্য দেখে মামা বলল যে, সাবধান, তুমি ওদিকে আর দেখবে না, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে সামনে এগোই, আর মনে মনে দোয়া পড়তে থাকো, যা পারো দোয়া পড়তে থাকো। এরপরে মামা আর ভাই দুজনে মিলেই সামনে আস্তে আস্তে এগোচ্ছে। এগোতে এগোতে এক সময় প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরত্ব যখন চলে আসলো, তখন তারা পিছন দিকে ফিরলো, এবং দেখলো কি, ওই পিছন থেকে স্পষ্টভাবে, যদিও অমাবস্যার রাত, স্পষ্টভাবে দুটো কুকুর মেয়ের দুপাশে বসা আছে, আর মেয়ে তাদের দিকে বড় বড় চোখ করে দেখে আছে। এটা দূর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এরপর থেকে আর মামা ওই রাস্তা দিয়ে আর আসেও নাই, আর পরবর্তীতে ওই দিকে আর কেউ চলাফেরাও করে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি একটা ব্রেকে যাব, এবং ব্রেকের পর আমরা আবারও ফিরে আসবো। সুতরাং আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। তার কাছ থেকে আরেকটা ঘটনা শুনবো আমরা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমি রাসেল ভাইকে ধন্যবাদ। আমি সুমন বলছি, আমি এসেছি জগন্নাথ ইউনিভার্সিটি এআইএস ডিপার্টমেন্ট থেকে। বুথ সকল শ্রোতাদেরকে এবং এআইএস ডিপার্টমেন্টের যারা শুনছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ঘটনা শুরু আমরা করছি। ঘটনায় যাচ্ছি। হ্যাঁ,
আসল ভাই আমি কোনটা দিয়ে শুরু করব? আপনাকে ঘটনা মনে হয় আমি আগেই বলেছিলাম। জি, জি, আমি মসজিদের ঘটনা দিয়ে শুরু করছি। তো তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি নটরডেম কলেজে 2005 এর শেষের দিকের ঘটনা। এক আঙ্কেল আমাকে সেহরি খাওয়ানোর কথা বলছিলেন। তো উনার ওই কথা অনুযায়ী আমি উনার বাসায় সেহরি আনতে যাইতাম। হ্যাঁ? তো একদিন আমি একটু আগেই উঠেছি। মুয়াজ্জিন সাহেব ডাকতেছিল মানুষকে সেহরি খাওয়ানোর জন্য, উঠানোর জন্য। তো সেভাবে আমি উঠে মসজিদে গিয়ে তো শামসুল নামের সেই মুয়াজ্জিনটার নাম, তো ওর সাথে কথা বলবো। তো উনি আমাকে বলল, সুমন তুমি আমার বন্ধু রমিজ আসছে, আমার রুমে আসে, তুমি ওকে গিয়ে ডাক দাও। তো আমি আর কথা না বলে রমিজের রুমের দিকে আসছিলাম। তো সিঁড়ির নিচতলা থেকে উপরে রুমের দরজাটা দেখা যায়। তো আমি সিঁড়ির প্রথম স্টেয়ারে পা দিয়ে দেখি যে রমিজ নিচের দিকে নামছে। তার অ্যাপিয়ারেন্সটা এরকম যে সে টুপি পাঞ্জাবি পরা, হ্যাঁ, সবকিছু সাদা। সে নিচের দিকে নামবে এবং আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তো আমি ভাবলাম যেহেতু রমিজ উঠে গিয়েছে তাহলে তো তাকে ডাক দেওয়ার প্রয়োজন নেই। তো আমি টয়লেটে চলে গেলাম। টয়লেট সেরে আস্তে আস্তে প্রায় 2 মিনিট, পাক্কা 2 মিনিট লেগেছে, আর বেশি না। তো এর মধ্যে দেখি যে আমি এবং মুয়াজ্জিন ছাড়া মসজিদ আর কেউ নেই, একটা প্রাণীও নেই, ইভেন ইফ রাস্তাতে কেউ নেই। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ডাক দেইনি, আমার মনে হয় ডাক দেওয়া উচিত। তো আমি পরক্ষণেই দোতলায় উঠে গেলাম। উঠে গিয়ে দেখি অবাক কাণ্ড, রমিজ তো ঘুমিয়ে আছে। সে কিভাবে, মানে তার গায়ে শুধু একটা লুঙ্গি লুঙ্গি এবং কাঁথা দিয়ে মনে হয় রীতিমতো ঘুমোচ্ছে। তো আমি রমিজকে ডাক দিলাম, এই রমিজ, রমিজ আপনি উঠেন না কেন? তো সে অনেক পরে উঠলো। তো মূলত এটাই ছিল আমার ঘটনা। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে দরজাতে কে দাঁড়িয়েছিল? ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু এসএমএস আসছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রান্ত এসএমএস করেছেন।